আচ্ছা, একটা টার্ম, এই টার্মটা সবচেয়ে বেশি ইউজ হয় অনলাইন মার্কেটিং এ। এটা প্রত্যেকটা মার্কেটিং, এটা হতে পারে ব্লগ পোস্ট, এটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হতে পারে ইমেল মার্কেটিং। সেটা হলো এবি টেস্টিং। এবি টেস্টিং, এবি টেস্টিংটা কি? এ এবং বি দুইটা সেট নিয়ে আমি টেস্ট করে দেখবো কোন ধরনের মানে পোস্টগুলো ভালো চলতেছে অথবা কোন ধরনের আর্টিকেলগুলো ভালো চলতেছে। এটাই বলতেছে এবি টেস্টিং। কিরকম? আমার পেজে আমি পেইড ক্যাম্পেইন করব। পেইড ক্যাম্পেইনের জন্য আমি একবার করছিলাম টেক্সট প্লাস ইমেজ, এটার জন্য একটা ক্যাম্পেইন করে দেখলাম। আর এটা দেখলাম আমার টেক্সট প্লাস ভিডিও, এটার জন্য একটা ক্যাম্পেইন করে দেখলাম। এখন দেখেছি এইটাতে কোনটা বেশি আমার এনগেজমেন্ট আসছে অথবা কোনটাতে বেশি লাইক আসতেছে। যেটাতে কম খরচে অনেক বেশি লাইক আসতেছে ওই ধরনের পোস্টগুলো বেশি দিব, আর যেটাতে কম আসতেছে কস্ট বেশি হচ্ছে ওই ধরনের পোস্টগুলো কম দিব। তার মানে এটা কিন্তু টেস্ট পারপাস থেকে আসতেছে। আর পেইড ক্যাম্পেইন যত প্ল্যাটফর্ম আছে, পিপিসি প্ল্যাটফর্ম যেগুলো, প্রতিটা প্ল্যাটফর্মের ডাটা, আপনার বিজনেসের ডাটা কোনো মার্কেটার জানে না। আপনার ডাটা আপনাকেই বের করতে হবে এবং সেটা পেইড করে, মানে বিফোর হ্যান্ডে কেউ আপনাকে ডাটা দিবে না এবং আপনার কাছেও ডাটা নাই। আপনার অডিয়েন্সের ডাটা আপনাকে বের করে নিতে হবে, সেটা পেইড ক্যাম্পেইন করে। তার মানে এটা খরচ আছে, স্পেন্ড করে বের করতে হবে এবং সেটাই টেস্ট পারপোজে যে করতে হবে। এবং সেটা আমরা ব্রেকডাউন করে করে দেখবো কিভাবে অ্যাডগুলো টার্গেট করে এবং সেই সাথে কিভাবে কোনগুলো বন্ধ করব, কোনগুলো চলবে, এই বিষয়গুলো আমরা চেক করবো। এই জন্য এটাকে বলা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং এর অন্য ভাষায় এটাকে বলা হয় স্প্লিট টেস্টিং। স্প্লিট মানে কি? খন্ড খন্ড করে করে টেস্ট করে। তো এটা জাস্ট আমার একটা ভেরিয়েবলস হলো পোস্টের উপরে একটা ভেরিয়েবল, সেটা হলো পোস্ট। এবার মনে করেন আমার ভেরিয়েবল চেঞ্জ করি, ভেরিয়েবলটা চেঞ্জ করে আমি একটা প্রমোশন করতে চাই, সেই প্রমোশনটা হলো এজের উপরে। এজের উপরে আমার টার্গেট হলো আমার একটা ফিমেল পেজ আছে ই কমার্সের, আমি মেয়েদের ক্লথগুলো সেল করতে চাই বাংলাদেশে মনে হয়। তো আমি এখানে পেজ লাইকের জন্য আমি ক্যাম্পেইন করব। তো প্রথম থেকে আমি টার্গেট করতে পারি যে আমার পেজ লাইক 13 থেকে 30, আর আরেকটা সেকশন টার্গেট করলাম যে 17 থেকে 34। এখন দেখবো যে কোন এজের ফিমেলরা আমার পেজে বেশি লাইক দিচ্ছে। আমি $5 দুইটা করে ক্যাম্পেইন করলাম, এখানে $5 আর এটাতে $5। এখন চেক করে দেখবো যে আমার $5 কোনটাতে কত বেশি লাইক আসে। যেটাতে বেশি লাইক আসে ওই ধরনের ক্যাম্পেইনগুলো আমার কন্টিনিউ করবে। আর যেটাতে আমার লাইক কম আসতেছে, ঠিকই $5 স্প্রেড আউট হচ্ছে, আমি ওই ধরনের পোস্টগুলো কম ইয়ে করবো অথবা ওই ধরনের টার্গেটিংটা কম করবো। তো এটা এবি টেস্টিং। এখানে ভেরিয়েবল ছিল এজ। একইভাবে আপনি লোকেশন ভেরিয়েবল টার্গেট করতে পারেন, যে আমি একটা ক্যাম্পেইন করলাম হলো ঢাকার জন্য, আর একটা ক্যাম্পেইন করলাম চিটাগাংয়ের জন্য, দেখি কোন জায়গা থেকে বেশি লাইক আসে। আবার ঢাকার মধ্যে টার্গেট করলাম, মনে করেন ধানমন্ডি এরিয়া টার্গেট করলাম, গুলশান এরিয়া টার্গেট করলাম। এবার আলাদা আলাদা টেস্ট করতে হচ্ছে, কিন্তু আমাকে টেস্ট করে দেখতে হচ্ছে কোন এরিয়া থেকে আমার কম খরচে বেশি লাইক আসে। এটাই হলো এবি টেস্টিং। এবং এই টার্মটা মার্কেটিং এর, অনলাইন মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টরে ইউজ করা হয়। হতে পারে একটা ব্লগের জন্য আর্টিকেল পোস্ট করা, যে আমি কোন টাইমে পোস্ট করলে আমার রিচ বেশি হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। ইমেল মার্কেটিং, কোন সময় মেল করলে তারা মেল ওপেন করে, এটা একটা ফ্যাক্টর। এবং সোশ্যাল মিডিয়া, কোন সময় এনগেজমেন্টগুলো বেশি হয়। এবি টেস্টিং এই ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইউজ হয়। পেইড ক্যাম্পেইনের, হ্যাঁ বলুন। পেইড ক্যাম্পেইনের জন্য তো কিওয়ার্ড রিসার্চটাও খুব গুরুত্বপূর্ণ। এইখানে পেইড ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ না, এখানে হলো আপনার ইন্টারেস্ট বেস একটা টার্গেট থাকে। ওইটা হলো আপনার পিপিসির জন্য যদি গুগলে করেন তখন কিওয়ার্ড রিসার্চ লাগে, ফেসবুকের জন্য লাগে না কিওয়ার্ড রিসার্চ। ওইভাবে ইন্টারেস্টটা রিসার্চ করতে হয়। আচ্ছা, আমি ক্যাম্পেইন স্ট্রাকচারটা একটু থিওরিটিক্যালি বলি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো। ফেসবুকের ক্যাম্পেইন স্ট্রাকচারটা হলো এরকম। ফেসবুকের ক্যাম্পেইন স্ট্রাকচারটা এরকম কিরকম, যে ফেসবুকে আমি পেইড ক্যাম্পেইন করব। তো এখানে ক্যাম্পেইনে আন্ডার থাকে অ্যাড সেট, অ্যাড সেটে আন্ডার থাকে অ্যাড। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হলো এক একটা অবজেক্টিভস। অবজেক্টিভগুলো কিরকম,
যে আমার পেজে লাইক বাড়াতে চাই, তাহলে এটা এক ধরনের অবজেক্টিভ হতে পারে। আমি কোনো একটা পোস্টকে বুস্ট করাবো, এটা এক ধরনের অবজেক্টিভ। ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব, এটা এক ধরনের অবজেক্টিভ। ওয়েবসাইটের প্রোডাক্ট আছে, সেটা সেল হবে চেকআউট বাটন থেকে, এটা এক ধরনের অবজেক্টিভ। এই যে ইয়াগুলো, সেকশনগুলো, তাহলে এগুলো এক একটা অবজেক্টিভ হিসেবে এখানে কাউন্ট হচ্ছে। এটাই হলো ক্যাম্পেইন। আর কোন একটা পেজের জন্য ক্যাম্পেইন একবারই করব, সেকেন্ড টাইম লাইফে আর কখনো ক্যাম্পেইন করবো না একটা অ্যাডসেটের ভিতরে, মানে আমার অ্যাড ম্যানেজারের ভিতরে। মনে করেন আমার পেজ আছে, বিআইটিএম এর পেজের লাইক বাড়াতে চাই, তাহলে এখানে বিআইটিএম আমার ক্যাম্পেইনের নাম হবে পেজ লাইকস। আমার জীবনে এই অ্যাকাউন্টে একবারই ক্যাম্পেইন করছি, বাকি মানে সবসময় যে কাজগুলো করবো সেগুলো অ্যাডসেট করবো, মাল্টিপল অ্যাডসেট, এখানে হাজার হাজার অ্যাডসেট করতে পারি। কিরকম বিষয়টা, ক্যাম্পেইন যে করব, এই ক্যাম্পেইনের অডিয়েন্স কারা, সেই অডিয়েন্সের ডাটাগুলো থাকে অ্যাডসেটে। এইখানে অ্যাডসেটে মনে করেন টার্গেট করলাম এবার একটা চিটাগাং, আর একটা অ্যাডসেট করলাম ঢাকার জন্য। এখানে একটা অ্যাডসেট করি পোস্টের জন্য, যে এই পোস্ট ধরনের, এই ধরনের পোস্ট যাবে। আর একটা অ্যাডসেট করলাম এজের উপরে। এরকম ডিফারেন্ট মেথড আমরা কাজ করতে পারি। তো একটা ক্যাম্পেইনারের মাল্টিপল অ্যাডসেট হতে পারে, এবং অ্যাডসেট হলো অডিয়েন্স টার্গেট করতেছি। আমার পেজে লাইক বাড়াতে চাই, আমার অডিয়েন্স কারা, তাদের ইন্টারেস্ট লেভেলটা কি, এই বিষয়গুলো অ্যাডসেটে থাকে। আর অ্যাডসেটের আন্ডারে থাকে অ্যাড, তাহলে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। অ্যাড হলো ক্রিয়েটিভ। ক্রিয়েটিভটা কি, আমার অডিয়েন্স যেটা দেখে, আমার নিউজ ফিডে যাই, নিউজ ফিডে স্পন্সরড লেখা থাকে, এটাকে বলতেছে অ্যাড। এখন এটা বেসিক্যালি কয়টা করা যায়, একটা অ্যাডসেটের আন্ডারে একটাই অ্যাড থাকে শুধুমাত্র পেজ লাইক বাদে। পেজ লাইকের জন্য সর্বোচ্চ 6টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ম্যাক্সিমাম 6টা। তার মানে এখানে ইমেজ অ্যাড করতে হয়, কারণ পেজ লাইক যখন দেয় দেখবেন যে ইমেজ থাকে এবং নিচে বাটন থাকে, কল টু অ্যাকশন পেজ লাইক। তো এখানে অ্যাডসেটের আন্ডারে থাকে হলো আপনার সেকশনটা, অ্যাড সেকশনটা। আর এই অ্যাড প্রত্যেকটা অ্যাডসেটের জন্য একটা অ্যাডই থাকে, আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখবো সবকিছু। বাট শুধুমাত্র পেজ লাইক একটা অবজেক্টিভ, মোটামুটি 10টা অবজেক্টিভ আছে, এর ভিতরে শুধুমাত্র পেজ লাইকের জন্য সর্বোচ্চ 6টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন একটা অ্যাডসেটের জন্য। বাট বাকিগুলোর একটা করেই থাকবে, একটা অ্যাডসেট আন্ডারে একটা অ্যাড। কারণ আমি যদি পোস্ট বুস্ট করতে চাই, পোস্ট কয়টা টার্গেট করবো, একটা পোস্টই বুস্ট করা যায়, একটা অ্যাডসেট থেকে একটা পোস্টই বুস্ট করা যায়। এটা হলো মেথড, মানে ওদের থিওরিটিক্যাল পার্ট যদি বলি এতটুকু। ক্যাম্পেইনের আন্ডারে থেকে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে থেকে অ্যাড। এবং একটা অ্যাড অ্যাকাউন্টে একটা ক্যাম্পেইন যদি একবার হয়ে যায়, নেক্সট টাইম ওই ধরনের ক্যাম্পেইন আর করা দরকার পড়ে না। ওই ক্যাম্পেইনের আন্ডারে আমরা অ্যাডসেট করব, আর ওই অ্যাডসেটের আন্ডারে আমরা মাল্টিপল অ্যাড ক্রিয়েট করব। এতে কি হবে, আমার অ্যাড অ্যাকাউন্টটা ফ্রেশ থাকবে। তো আমরা যদি লাইকের ইয়াটা ক্যাম্পেইনটা একাধিকবার করতে চাই, লাইক করার তাহলে আমরা অ্যাডসেট করব, এই ক্যাম্পেইনে আমরা অ্যাডসেট করব, এটাকে কপি করে অ্যাডসেট করে ফেলবো। ক্যাম্পেইন আর করব না, কারণ ক্যাম্পেইন মনে করেন আপনার কোম্পানির নাম ড্যাশ পেজ লাইক, ওই ক্যাম্পেইন একবার হয়ে গেছে। আমি যদি মাল্টিপল ক্যাম্পেইন করি, আমার এটা ঘুরে যাবে একই ক্যাম্পেইন দিয়ে বারবার, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। জিনিসটা রিডান্ডেন্ট মনে হচ্ছে, আর রিডান্ডেন্ট জিনিস আসলে সাজানো হয় না। আমরা করবো, চলেন এখন প্র্যাকটিক্যালি করবো। অ্যাড ম্যানেজার ক্লিক করবো, অথবা যাদের অ্যাড কার্ড আছে তারা অ্যাড ম্যানেজার ক্লিক করবে। অ্যাড ম্যানেজার ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। আসেন এখানে অ্যাড ম্যানেজারে, স্লো অনেক। নাম দিয়ে পুরোপুরি আপনার নাম আচ্ছা, আমরা এবি টেস্টিং করার জন্য কয়েকটা অ্যাডসেট করব। তো অ্যাডসেটের ভেরিয়েবল হিসাবে আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমি 4টা নিব, অ্যাডসেট নিব। তো একটার জন্য আমি এস টার্গেট করলাম,
আরেকটার জন্য আমি লোকেশন টার্গেট করলাম। এখানে সিং করব, আমি ভেরিয়েবলস নিচ্ছি, ভেরিয়েবলস হলো এজ, আর একটা ভেরিয়েবলস হলো আমার লোকেশন। আমি এখান থেকে এজ নিব প্রথমে, একদম ফুল এজে হতে পারে না, এটা নিব না, 13 to 25 আমি এটা একবার টার্গেট করি। সেদিন যে বিজনেস অ্যাকাউন্ট করছি আরেকটা এজের জন্য নিব আমি মনে করেন ওই অ্যাকাউন্টে যাও 17 to 34, এই দুইটা এজ টার্গেট করব। আর এখানে লোকেশন একটু চেক করব, সেটা হতে পারে আমি দিলাম ঢাকার জন্য একবার, আর এখানে একবার দিলাম মনে করেন সিলেট। এবং প্রত্যেকটা $5 ক্যাম্পেইন, এটা পাস, এটা পাস, এটা তো আমার বুঝি যেটা পাস, এটা পাস, টোটাল হলো $20 ক্যাম্পেইন এবং শুধুমাত্র টেস্টিং এর জন্য। আমাকে চেক করতে হবে কোন এরিয়া অথবা কোন এজ থেকে আমার বেশি লাইক আসে খুব কম খরচ। এটা আমরা চেক করবো যে এটা কি অ্যাকসেন্টের লাইক আসে নাকি 0.001 এর লাইক আসে, সেটা আমরা চেক করবো এখান থেকে। এখন একটু আসে কিনা চেক করে দেখেন, আমি ফেসবুক পেজটা ওপেন করি। ড্যাশবোর্ড আসে। হ্যাঁ ভাই আসছে। ওকে, এখানে দুইটা অপশন আছে, একটা হলো এই যে গেট ক্যাম্পেইন, এটা টার্গেট করতে পারেন, অথবা এই যে এখানে একটা অপশন আছে গেট অ্যাড, এটাতে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। পোস্ট ইওর পেজ, প্রমোট ইওর পেজ। 3 0 6 0 9 10, টোটাল অবজেক্টিভ হলো 10টা। আমার অ্যাড অ্যাকাউন্টের একটা পেজের জন্য সর্বোচ্চ 10টা ক্যাম্পেইন করব, সর্বোচ্চ 10টা ক্যাম্পেইন করব যদি কখনো প্রয়োজন হয়। এবং এই 10টা ক্যাম্পেইন আমার অ্যাড অ্যাকাউন্টে আর কখনোই করব না। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল যখন করব তখন অ্যাড সেট করে বের করব, মাথায় রেখে এটা। আচ্ছা, প্রত্যেকটা একটু দেখব। ফার্স্ট হলো বুস্ট ইওর পোস্ট। বুস্ট ইওর পোস্ট অপশনটা কি? এখন এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, বুস্ট ইওর পোস্ট, এবং এইটাই বেশি চলতেছে। এটার কস্ট অনেক কম। এক কথায় আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা রিচ করাতে হবে বিভিন্ন ওয়ালে। আমার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা বিভিন্ন ফেসবুক ওয়ালে রিচ করাতে চাই। এখন সেই রিচটা কিসের জন্য? ওটা হতে পারে এনগেজমেন্ট নিয়ে আসার জন্য, এটা হতে পারে শুধুমাত্র অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এটা আমরা দেখবো এটা কোনটার জন্য কি। তার মানে পোস্টকে বুস্ট করা হচ্ছে। পোস্টে কি থাকে? বিভিন্ন প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ইমেজ থাকে, বিভিন্ন আপনার ইনফরমেশন গুলো থাকে, সেটাই বিভিন্ন ওয়ালে পোস্ট দিব। এটাই হলো আমার টার্গেট। এই জন্য বলতেছে বুস্ট ইওর পোস্ট। আমার ক্যাম্পেইন যদি এটা হয় তাহলে এটা। পরেরটা বলতেছে প্রমোট ইওর পেজ। পেজে লাইক বাড়াতে চাই, আমার পেজে লাইক বাড়াতে চাই, তাহলে আমার ক্যাম্পেইন হবে পেজ লাইক। এইটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব। উদ্দেশ্য হতে পারে যে ওয়েবসাইটে আমার প্রোডাক্ট থাকতে পারে, অথবা ওয়েবসাইটে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সে ক্লিক করানোর জন্য আমি ট্রাফিক নিয়ে যাব, এটা হতে পারে। তো এখানে টার্গেট হলো ওয়েবসাইটে ট্রাফিক নিব, তাহলে সেন্ড পিপল টু ইওর ওয়েবসাইট, এটা টার্গেট করব। দেন এখানে যদি আপনার ই-কমার্স সাইট হয়, ই-কমার্স সাইটে দেখবেন যে নিচে চেকআউট বাটন থাকে, চেকআউট বাটনে ক্লিক করবে, ক্লিক করে প্রোডাক্ট সেল হয়েছে, কারণ চেকআউট বাটনে ক্লিক করার পর কি হয়েছে, তাকে থ্যাংক ইউ এজে নিয়ে গেছে। তাহলে এটা একটা কনভার্সন এখানে মানে কাউন্ট হচ্ছে। এটাই বলতেছে যদি কনভার্সন করতে চান, আপনি ট্র্যাক করতে চান, তাহলে এইটা। দেন গেট ইনস্টল অন ইওর অ্যাপ। যদি অ্যাপ ডেভেলপার হন, যদি আপনার অ্যাপ থাকে, সেই অ্যাপগুলো যদি ইনস্টল করতে চান, তাহলে এইটা। অলরেডি অ্যাপগুলো ইনস্টল করা আছে, বাট এগুলো আপনার এনগেজমেন্ট হয় না, খুব কম, তাহলে পরের ক্যাম্পেইনটা। আচ্ছা, ইভেন্ট পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। কোন একটা ইভেন্টের জন্য ক্যাম্পেইন করবেন, যে আজকে অথবা কালকে বিকালে মনে করেন আপনার একটা কনসার্ট আছে, আপনি একটা অ্যারেঞ্জ করছেন এবং টিকিট আছে এটার জন্য, তো এটার ইভেন্টের এনগেজমেন্ট করাবেন। ইভেন্টের এনগেজমেন্ট কিরকম? যে ইন্টারেস্টেড ইন গোয়িং অন, এই বিষয়গুলো এখানে কাজ করে। তো যদি ওইরকম কোনো ইভেন্ট টার্গেট করতে চান, তাহলে এইটা। আচ্ছা, গেট পিপল টু ক্লেম ইওর অফার। ওই যে একটা অফার দেখালাম না ফার্স্ট ক্লাসে, পোস্ট টাইপের অফার, যেটা বাংলাদেশে চলে না, হ্যাঁ ওইটা যদি হয়, পোস্ট ক্রিয়েট করে আসে, তারপর এই ক্লেমটা আসলে করতে হয়। এটাই বলতেছে ক্লেম ইওর অফার, ওই ধরনের পোস্টকে টার্গেট করা হয়। পরেরটা বলতেছে গেট ভিডিও ভিউ। ভিডিও ভিউ, আমার ভিডিও দিয়ে আমার প্রোডাক্টের মার্কেটিং করতে চাই, এবং এটার কস্ট সবচেয়ে কম। এটার কস্ট সবচেয়ে কম কি জন্য? কারণ ফেসবুক ভিডিওর উপরে অনেক বেশি জোর দিচ্ছে। আমি যদি কোনো একটা পোস্টের জন্য পোস্ট এনগেজমেন্ট করি $5, এটার রিচ হবে অ্যাভারেজে 5 থেকে 10,000।
বাট আমি যদি এটা ভিডিও ভিউর জন্য ভিডিও ভিউর থ্রুতে প্রমোশন করি, এটা রিচ হবে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। এর একটা কারণ হলো ফেসবুক ভিডিওর উপর জোর দিচ্ছে এবং ভিডিও থ্রুতে আসলে ওরা প্ল্যাটফর্মটা তারপরে করছে আরো ভালোভাবে নিচ্ছে। গুগলের সাথে কম্পিট করে, ইউটিউবের সাথে compete করে। অনেকটা ওইরকমই, কারণ ওদের ভিতর তো ভালো রকম একটা ইয়া চলে। আমি আসলে কনফিউজ, আসলে কম্পিটিশনটা চলে মানে কি বলবো, সমগোত্রীয় যারা থাকে এরকম, তো সার্চ ইঞ্জিনের সাথে সার্চ ইঞ্জিনের যুদ্ধ হওয়া উচিত, বাট হচ্ছে কার সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে সার্চ ইঞ্জিনের। আচ্ছা, আরেকটা সেকশন আছে কালেক্ট লিডস, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে 2 মাস যাবত। আপনি যদি ইমেল কালেক্ট করতে চান অথবা ইনফরমেশন পেতে চান কাস্টমারের, তাহলে আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হবে, ল্যান্ডিং পেজে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে, এই যে ফানেলের জন্য দিছে, তাহলে এইটা। সো স্ট্রাকচারগুলো সেম, আপনারা আজকে খুব ভালোভাবে দেখবেন। আমি আজকে একটা দেখাবো, সেটা হলো পেজ লাইকের জন্য, সেটা সবাই করে। এবং আরেকটা ইয়া আছে, এটাই সবচেয়ে বেশি চলে, পোস্ট বুস্ট, এবং এটা আপনারা করবেন নেক্সট ক্লাসে, এবং এখানে এসে আমাকে করে দেখাবেন আপনাদের মধ্যে থেকে। কারণ আপনাদের পেমেন্ট গেটওয়ে নাই, আমি চাচ্ছি আপনারা নিজের হাতে করেন, প্র্যাকটিসের জন্য হয়ে যায়। তো আমি এটা দেখাবো আজকে, এবং সবগুলো স্টেপ সেম, প্রত্যেকের জন্য সেম স্টেপ একইভাবে দেখাবো, খুব ভালোভাবে দেখেন। টার্গেট করলাম, প্রমোটেড পেজ সিলেক্ট করি এখান থেকে। সিলেক্ট করার পর দেখেন এখানে মাল্টিপল পেজ চলে আসছে, যে পেজগুলো আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসছি ওই পেজগুলো এখানে শো করতেছে। আপনাদের মনে হয় একটা পেজ আসতেছে, কারণ একটা পেজ এখানে নিয়ে আসছেন, এই জন্য এখানে একটা পেজ শো করতেছে। তো আমি এখানে পেইড ক্যাম্পেইন করতে চাই, আমি বাংলাদেশ মার্কেট থেকে টার্গেট করে দেখাবো, মেইন টার্গেটটা আসলে বাংলাদেশ থাকবে। সো আমি আমার এখানে একটা ইয়া পেজ ছিল, ডটার অফ ইভ, এটা আসলে ই কমার্সের একটা টার্গেট ছিল, বাট পরবর্তীতে আসলে ইচ্ছা নাই না, সময় দিতে পারি না। এই পেজটা টার্গেট করবো আমি, পেজ সিলেক্ট করলাম। দেখেন এটা ক্যাম্পেইনের নামটা ইম্পর্টেন্ট, এই নামটা ইম্পর্টেন্ট, এই নামটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে পেজের নাম নেয় এবং ওরা অটোই দিয়ে দেয় এটা পেজ লাইক। আপনি যদি এটা মডিফাই করতে চান মডিফাই করতে পারেন আপনার মতো করে। আমি আবার এটাই পছন্দ করি, এরকমই রাখি, তাহলে খুব সহজেই বুঝতে পারি এটা এই পেজের জন্য পেজ লাইকের ক্যাম্পেইন ছিল, এই পেজের জন্য পোস্ট এনগেজমেন্টের ক্যাম্পেইন ছিল, খুব সহজে আমি ট্র্যাক করতে পারি। আমার কাছে এটাই ভালো মনে হয়। সেট অডিয়েন্স এন্ড বাজেট, আমাদের আমরা লাইভ কন্টেন্ট আসে না একটা পেজ আপনাদের কন্টিনিউ নিচে একটু স্ক্রল করে আসেন, কন্টেন্ট পেজ আসে। আপনার পেজ ওইটাই আসে, অডিয়েন্স। হ্যাঁ, কন্টিনিউ দিলে এটা আসে। এই যে এরকম চলে আসবে, দেখেন এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডার আছে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডার আছে অ্যাড, তিনটা স্টেপগুলো দেখেন। আপনার আসেনি মানে লাস্ট আছে কি পেড অ্যাড করছেন না, পেড অ্যাড করে আপনি সেট অডিয়েন্স দেন, আপনার পেজ সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পেজ সিলেক্ট হয়ে গেছে, মানে আপনাদের পেজ একটাই, অটো নিছে। এবং ওখানে ক্যাম্পেইনের নাম একটু চেক করে দেখেন, ক্যাম্পেইনের নাম কি আছে, আপনার পেজের নাম কি ছিল, কাজে এখানে একটু চেক করে দেখেন। এই যে আবার ক্যাম্পেইনে যান ব্যাক করে, এটার নাম কি দেখেন এখন, আপনার নাম তারপর ড্যাশ তারপর পেজ লাইক আসবে মনে হয়, ডিসপ্লে এখানেই আসে না। কিছুই আসে না। আপনাদের কিরকম আসে? আমাদের তো নাম আসে। হ্যাঁ, এখানে পেজের নাম আসবে, ড্যাশ পেজ লাইকস এরকম আসে তো নাকি? আমাদেরটা আসছে, ওনারটা আসে না। ওনারটা আসে, আপনারও আসে? চেক করছেন আল্লাহ জানে, কিছু করেননি। হ্যাঁ, এক্সরে করেছে, সমস্যা নাই, এই যে পেজ একটু ডিফারেন্ট মেথড আছে। ছেলে মানুষ ভালো লাগে না সব। ডিফারেন্ট ম্যাথড আপডেট হচ্ছে আসলে, ফেসবুক নিয়মিত আপডেট হয়, ছেলেদের বেশি ঢোকে। ফেসবুক নিয়মিত আপডেট হয়। এখন আবার কি যে নিয়ে আসছে আল্লাহ জানে। আচ্ছা, ফার্স্ট যে অপশনটা এটা হলো টার্গেট ইনকাম। আমি যে পেজ লাইক নিতে চাই সেই পেজ লাইকটা আসলে কাদেরকে টার্গেট করে নিব। কাস্টমার অডিয়েন্স এটা আজকে দেখবো, একটা ডিফারেন্ট ইস্যু, এটা আমি ওই পোস্ট বুস্টের সময় এটা নেক্সট ক্লাসে দেখাবো। কাস্টমার অডিয়েন্স এটা আপনাদের এখন আসেনি মেবি, আসছে বাট ইয়া ক্রিয়েট করতে বলতেছে, এটা নেক্সট ক্লাসে দেখাবো পোস্ট বুস্টের সময়। আচ্ছা, লোকেশনটা টার্গেট করি আমরা লোকেশন তো বাংলাদেশ অলরেডি টার্গেট হয়ে গেছে। আমি প্রথমে একটা ক্যাম্পেইন করব
মানে এই অ্যাড সেটটা হবে এইটার উপরে 13 থেকে 25 13 থেকে 25 এটা টার্গেট করব। তো তার আগে কান্ট্রি টার্গেট করি, আমি বলতেছি এটা ঢাকাতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে এভরিওয়ান ইন দিস লোকেশন। আমি চাচ্ছি যে এই লোকেশনে কেউ যদি বেড়াতেও আসে তার কাছেও ক্যাট ক্যাম্পেইনটা শো করবে। আমি চাচ্ছি না শুধু এই লোকেশনে বাস করে তাদের কাছে ক্যাম্পেইনটা শো করবে। এখন বলেন ফেসবুক এগুলো ট্র্যাক করে কিভাবে? লিভিং না হ্যাঁ, চেক-ইন চেক ইন একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর, আরো আছে অনেক কিছু আছে। কামস ফ্রম এটা একটা ফ্যাক্টর। কুকিজ সবচেয়ে বড় মাধ্যম হলো কুকিজ। কুকিজ একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো আপনার প্রোফাইলের ইয়াগুলো, ইনফরমেশনগুলো। বাট বাংলাদেশে তো প্রোফাইল ইনফরমেশন কমপ্লিট থাকে না, কেউই দেয় না। প্রবলেমটা সেই জায়গা। বাট মেইন ফ্যাক্টর এখানে হলো কুকিজ। কুকিজটা কি ভাই ব্রাউজার দিয়ে আইপি দিয়ে যেটা এটা আসলে আইপি দিয়ে না বিষয়টা। মনে করেন মানে ট্র্যাক যেটা এক ধরনের ট্র্যাকিং ফাইল অ্যাড হয়ে যায় এবং সেটা ওই সাইট থেকে দেওয়া থাকে। মনে করেন একটু চেক করে দেখেন, আপনি অ্যামাজনে চলে যান, অ্যামাজনে যে একটা প্রোডাক্টের আজকে সার্চ করেন, সার্চ করে ওই প্রোডাক্টের জন্য যদি বাংলাদেশে ফেসবুক ক্যাম্পেইন করা হয় তাহলে আপনার কাছে অ্যাডটা কন্টিনিউ ক্যাম্পেইন হতে থাকবে। এটা কারণটা কি? কারণ আপনি যখন অ্যামাজনে গেছেন ওই সাইটে ওদের একটা ফাইলস আছে যেটা ব্রাউজারে অ্যাড হয়ে যায়, এই ফাইলসটাকে বলা হয় কুকিজ। আর ওই কুকিজের জন্য আপনার কাছে অ্যাড ক্যাম্পেইনটা শো করবে। ভাই সেটা তো কুকিজ অ্যাকসেপ্ট করার পরে না কুকিজ অনেক সময় অ্যাকসেপ্ট করতে বলে, অনেক সময় করতে বলে না। আমারটা অ্যাকসেপ্ট ওটা অ্যাকসেপ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় গুগল থেকেও আসে, অন্যান্য সাইট থেকেও আসে। যেমন অনেক সময় ইয়েতে চলে আসে। যে আমরা যদি ইউজার সার্চ একটা ফ্যাক্টর আছে, ইউজার সার্চের উপর আসে। গুগল ক্রোমে যেটা হ্যাঁ। সাইন ইন করা থাকে, দেখা গেল আমি ব্রাউজ করছি, এটা তো ওইখানে এটা আবার তো যদি sign গুগলের out একটা করে বড় আবার- সোর্স। হ্যাঁ, এটা আমার গুগলের যদি সাইন আউট করে দেয় তাহলে আবার কিন্তু অ্যাড দেয়। গুগল ক্রোম নিয়ে আসার এটা একটা বড় ইয়াস যে ডাটাবেসটা এমন ভাবে নিবে সব ইনফরমেশন আমার কাছে থাকে। আর দেখান তো ইয়া দেখলেই বুঝতে পারেন ক্রোমে সাইন ইন করে তারপর কাজ করে সবাই। ইভেন এখানেও দেখছি অনেকেই সাইন ইন করে রেখে যায়, বুঝতে পারে না। এভাবে কিন্তু ইনফরমেশনগুলো হ্যাক হওয়ার চান্স বেশি। আপনারা ক্রোমে কখনোই সাইন ইন করবেন না। এবং প্রবলেম কোথায় করবেন, বাসা থেকে লগ ইন করে ইয়া করে আসছেন, ইনফরমেশনগুলো ওইখানে যা ইউজ করছেন এখানে এসে চেক করে দেখুন ব্রাউজারে সেম ওইটাই দেখাচ্ছে। আপনি জিমেল লগ ইন করার দরকার নেই, ব্রাউজার ইউজ করতেছেন শুধু, কারণ ব্রাউজারে লগ ইন ছিল। মাঝে মাঝে দেখেন, এটা খুব রিস্কি একটা পার্ট, এটা অ্যাভয়েড করবেন। কখনোই কোনো ব্রাউজারে, বাইরের পাবলিক ব্রাউজারে লগ ইন করবেন না, মানে ব্রাউজারটা লগ ইন করবেন না, মানে ক্রোমে যেটা লগ ইন সেটা বলতেছি। আচ্ছা, এভরিওয়ান ইন দিস লোকেশন আমি এটাই টার্গেট করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি বাংলাদেশ না, ফুল বাংলাদেশ নিব না, আমি এরিয়া বেস টার্গেট করব। দিলাম ঢাকা। ঢাকা টার্গেট করার পর এখানে দেখেন দুইটা সেকশন আসছে, একটা হলো সিটি, একটা স্টেট। আমরা নিব হলো সিটি অপশনটা, সিটি নিব আমরা। পুরো ডিভিশন নিয়ে এখন সিটি নেওয়ার জন্য দেখেন এখানে একটা রেডিয়াস দেখাচ্ছে যে ঢাকার, এই যে এখানে শো করতেছে 25 মাইল নিচে। 25 মাইল যদি নেই, দেখেন অনেক বাইরে চলে যাচ্ছে। এখানে ধামরাই চলে গেছে, নারায়ণগঞ্জ চলে গেছে। আমার কি এত বড় এরিয়া দরকার? কখনোই দরকার। আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকাতে। এটা দুইভাবে টার্গেটিং করতে পারেন। একটা হলো এই যেখানে কারেন্ট সিটি অনলি আছে, শুধু কারেন্ট সিটি টার্গেট করবে এবং এইখানে দেখেন একটা পটেনশিয়াল রিচ দেখাচ্ছে যে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা কত পিপলের কাছে পৌঁছাবে, একটা পটেনশিয়াল রিচ দেখাচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি আসলে এটা রেডিয়াস ওয়াইজ টার্গেট করব। কিরকম যে ঢাকা থেকে এইখানে যাই, এই যে দেখেন একটা রেডিয়াস শো করতেছে, আমি চাচ্ছি 10 মাইল। যদি 10 মাইল দেই, দেখেন 10 মাইল দিলেও ঢাকা সেন্টার থেকে, যেখান থেকে আসলে ম্যাপিংটা ধরা হয়েছে, এখান থেকেও নারায়ণগঞ্জে চলে যাচ্ছে। 10 মাইল দিলেও নারায়ণগঞ্জে চলে যাচ্ছে। আর আমি তাও চাচ্ছি না যে আমি নারায়ণগঞ্জকে আসলে এক্সক্লুড করবো, একদমই রাখতে চাচ্ছি না। এটা আপনি এক্সক্লুড করতে পারেন। এক্সক্লুড করতে পারেন কিভাবে? এই যে এইখানে আরেকটা এক্সট্রা ইয়া নিয়ে আপনি এক্সক্লুড করতে পারেন, বাট এটা করার দরকার নাই। আমি যেটা করব সেটা হলো আমি এটাকে টার্গেট করি, কারণ এইখান থেকে আপনি এখন আর কমাতে পারবেন না, 10-এর নিচে আসবে না। আমি চাচ্ছি 5 মাইলের ভিতর হবে। তাহলে সেটা কিভাবে করতে পারেন? এই যে দেখেন একটা ড্রপ পিন আছে, দেখতে পাই? এই ড্রপ পিনটা নিয়ে আমি জাস্ট এই ম্যাপের উপর বসা দিলাম। বসালে এখন দেখেন এটা কমানো যাচ্ছে। এখন এটা 1 মাইল, 5 মাইল, 2 মাইল, যা ইচ্ছা যান দিয়ে দিলাম। এখন যদি 5 মাইল দিই, এখন হয়তো ঢাকার মধ্যে থাকতেছে। আচ্ছা, এইভাবে এক ধরনের টার্গেটিং হতে পারে।
আমি চাচ্ছি টার্গেটিংটা এইভাবে না, এরিয়া বেস টার্গেট করব। ধানমন্ডি এরিয়া টার্গেট করব, তারপর গুলশান এরিয়া টার্গেট করব, মহাখালী টার্গেট করব। সেটা কিভাবে পসিবল? এটা আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওদের এরিয়াগুলো লিখলে চলে আসে। নর্মাল সিটি বলেন, রিজিয়ন বলেন, ইভেন জিপ কোড দিলে ওদের চলে আসে। বাট বাংলাদেশের ম্যাপ আসলে এতটা মডিফাইড না, এই জন্য আমাদের জিপ কোড দিয়েও আমাদের এরিয়া সিলেক্ট করতে পারবেন না। ইভেন এই কারণ বাজার লেখেও টার্গেট করতে পারবেন, ধানমন্ডি লেখেও টার্গেট করতে পারবেন না। আমাদেরকে যেটা করতে হবে একটা অন্য মেথডে করতে হবে। আমরা এখানে সার্চ করে কোনো মানে স্পেসিফিক রিজিয়ন পাবো না, সিটি পেতে পারি, টাউন পেতে পারি, বাট এরিয়া পাবো না আমরা, তাই বলেন? হ্যাঁ, ড্রপ পিন দেওয়ার পরও দেখা যাচ্ছে 10 থেকে কমছে না। কমছে না? তাহলে মানে ড্রপ পিনটা বসেনি। আচ্ছা আরেকবার দেখেন, আমি দেখাচ্ছি। আচ্ছা আমি চাচ্ছি যে গুলশান এরিয়া টার্গেট করব। এখানে গুলশান এরিয়া টার্গেট কিভাবে করে দেখেন, আমি যদি এখানে গুলশান লিখি এটা আসবে না, কারণ আমি বলছি বাংলাদেশের ম্যাপটা আসলে আপনার মডিফাইড না। এখানে গুলশান আসতেছে বাট পাকিস্তানের আছে কিনা জানি না, থাকতে পারে। সো এইখানে বাংলাদেশের গুলশান টার্গেট করব কিভাবে, ম্যাপটা জুম করব, ম্যাপটা জুম করব, জুম করার পর এইখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে গুলশান কোথায় আছে। এই যে গুলশান আছে দেখেন, গুলশান এরিয়া, এই যে ড্রপ পিন দিয়ে আমি সেট করে দিব। সিলেক্ট করলাম, গুলশান এরিয়াতে ক্লিক করলাম। এখন দেখেন গুলশান এরিয়া নিচে এই যে 10 মাইল, আমি চাচ্ছি এটা 2 মাইল করে দিব। শুধুমাত্র গুলশানের আশেপাশে এবং গুলশান এরিয়াতে টার্গেট হবে, এবং 5 মাইলের এটাও ডিলিট করে দিই। আমাদের পিনই ড্রপ। এবং দেখেন এখন শো করতেছে যে গুলশান এরিয়াতে 2 লাখ পিপল আছে। ফেসবুক আমার ক্যাম্পেইনটা 2 লাখ পিপলের কাছে রিচ করতে পারবে, সেটা এখানে শো করতেছে। একটা দিলাম, এভাবে মাল্টিপল এরিয়াগুলো সেট করে, মনে করেন উত্তরা দিলাম, ধানমন্ডি দিলাম, রিচ এরিয়াগুলো টার্গেট করতে পারেন। মিরপুর ডিএস বলেন অথবা মহাখালী ডিওএসএস বলেন, এগুলো টার্গেট করতে পারেন। তো আমি আরো টার্গেট করতে চাই, ধানমন্ডি এরিয়া টার্গেট করতে চাই, মিরপুর রোড, শাহবাগ, মোহাম্মদপুর, এই যে এখানে ধানমন্ডি শো করতেছে, এই যে ধানমন্ডি। আমি আরেকটা ড্রপ পিন নিলাম, আবার এই ধানমন্ডি ঠিক মাঝ বরাবর আমি ড্রপ পিনটা বসা দিলাম। এটার জন্য আমি কমায় দিলাম, এটা দিলাম 2 মাইল। এখন এটা পটেনশিয়াল দিস 9 লাখ, আমি এটা কমায় দিই, এখন দাঁড়াচ্ছে হলো 4,30,000। সো দুইটা এরিয়া, এটা হলো ধানমন্ডি, এটা গুলশান। 2 মাইল 2 মাইল 4 মাইল আমি টার্গেট করলাম। এই 4 মাইল দিয়ে আমি এখানে এখন অডিয়েন্সকে শেয়ার ড্রপ পিন বলছে না আপনাদের, সেকেন্ড ড্রপ পিনে কিভাবে করব একটা করার পর? এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আরেকটা নেন, নিয়ে ওইখানে যা প্লেস করে দিয়ে করবেন, জাস্ট জাস্ট ক্লিক করেন। দিয়ে ড্রপ পিন দিলেই হয়ে যাবে। রাইট, যাচ্ছে না। এই যে দেখেন আমি নিলাম, আমাদের ম্যাপ হয়ে সাদা হয়ে আছে। আমি নিলাম, ক্লিক করি, ছেড়ে দিলাম, আরেকটা হয়ে গেছে। ও, নিয়ে এই যে এখান থেকে 10 মাইল তো এটা কমায় দেন। আর যদি বাদ দিতে চান এই যেখানে ক্রস বাটন আছে, একটু নিজের প্র্যাকটিস করেন। আমাদের ড্রপ পিন নিচ্ছে না তো। নিচ্ছে না? আপনারা কি ওখানে কারেন্সি দিয়েছিলেন? না না, কারেন্সি দিয়েছিলেন? এটা তো নরমালি ছিল, না, না, রেডিয়াসই ছিল। কারেন্সি দিলে কিন্তু ড্রপ পিন আসবে না। সিটিভি দিন রেডিয়াস একটু। রাইট, রেডিয়াস তারপর নিচ্ছে না। তারপর নিচ্ছে না। সাদা আর আপনার ওখানে 10 মাইলস আসছে না? হ্যাঁ, আমাদের এখানে 17 মাইলস এর নিচে। 17 মাইল নিচে আসে না। আচ্ছা, ড্রপ পিন দিয়ে করেন তাহলে চলে আসবে। ড্রপ পিন নিচ্ছে না, এটা বড় কারণ হলো ইন্টারনেট। ওই যে ওনার আসতেছে, জি ভাই, এখন আমার আসছে। হ্যাঁ যাদের আসতেছে না তাদের ইন্টারনেট প্রবলেম। বলেন এখানে 5 মাইলস করে এখানে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আপনি আসলে মার্কেটিংটা করবেন এই। আমি চাচ্ছি যে পুরো ঢাকা কভার করতে চাই না আমি, আমি শুধু একটা নির্দিষ্ট এরিয়াতে করতে চাই। আচ্ছা, ইয়ে কই? এটা কিন্তু অডিয়েন্স মিক্স হয়ে যাচ্ছে। এটাতে এটা তাহলে সিরিয়াল ইউজ করার দরকার নেই। আপনি ওইখানে অ্যাপ্লিকেটে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুঁজে উপরে এটা ইন্টার দিতে হবে তো। আচ্ছা, এটা কি এখানে 5 কিলোমিটার হ্যাঁ, এটা তুলে ইন্টার
কিছু ইন্টার হ্যাঁ, আমি অডিয়েন্স যত ইউজ করাতে পারবো আমার তো লাইফে সম্ভব আচ্ছা এটার রেজাল্ট যখন করব তখন আমরা ক্লিয়ার হয়ে যাবে যে এটার অডিয়েন্স কি বড় রাখবো নাকি এটা স্মল অডিয়েন্স। একটা কথা বলি সেটা হলো মনে করেন এই ক্লাসে আছে 30 জন, ফেসবুক 30 জনের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করে আছে, সবার বলে চলে গেছে, এখান থেকে লাইক আসছে মাত্র 10টা, আমার কস্ট থেকে ফেসবুক রিচ করাইছে লাইক আসছে মাত্র 10টা। আমি ক্যাম্পেইন করছি এমন ভাবে যে শুধুমাত্র আমার প্রোডাক্টে ইন্টারেস্ট থাকে 20 জন, ওই 20 জনের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করছে, এই 20 জন থেকে আমার লাইক আসছে 15টা, কস্ট আমার অ্যাডটা সো অডিয়েন্সটা ডিপেন্ড করতেছে অনেক ফ্যাক্টরের উপরে, যে অডিয়েন্স কি লার্জ রাখবো নাকি স্মল রাখবো, এখানে সে ফ্রিকোয়েন্সি একটা বিষয় আছে। তো আপাতত এটা বড় রাখাই ট্রাই করবেন, এটা বড় রাখাই ট্রাই করবেন, তবে অবশ্যই টার্গেটেড যে এই প্রোডাক্টে ইন্টারেস্ট রাখা অথবা এই ফিল্ডে ইন্টারেস্ট আচ্ছা পটেনশিয়াল রিস্ক কিভাবে কাউন্ট করবেন? এটা এরিয়া বেস এরিয়া বেস এই এরিয়াতে কত ফেসবুকের ইউজার কত, মানে পিপল না পিপল তো বেশি হবে, ফেসবুক ইউজার কত এই হাইট আমার সেই যে এইটার পুরোটার ইন্টারেস্ট হলো পোয়েট্রি লিটারেচার নিচে যে ম্যাপটা সেট করলাম এই এরিয়ার ভিতরে ওদের কত পিপল ম্যাচ আপনার এরপরে ইন্টারেস্টের ভিতরে আর্টিস্ট বুঝতে পারিনি ব্যাপারটা? লালমাটির লোকজন করে ও শাহবাগ দেখি শাহবাগ দেখি ঠিক আছে শাহবাগের এখানে তো অবশ্যই খাইতে পছন্দ করে কোন এলাকা রেস্টুরেন্ট করতে বনানিতে দেন দেখবেন টাকা পুরনটাকে বনানি দেন, কারণ ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে বনানি দাম সেদিন অবাক হয়ে গেলাম আসলে দিন পরে কি অবস্থা বেঁচে আছে এই গরমে থাকুক না এখন 2 কেজি এরিয়া বেস হ্যাঁ, মানুষ না খাবেই সে এটা হচ্ছে যে উপর হুম যারা আছে এরা কেউ কোনো সময় 60 ক্রস করে মারাতে তারা কি 60 এর আগে মানে 60 হইতে হইতে না হ্যাঁ এত যে জন্মাইছে যত বেশি আবার আপনি এরিয়া এত কিছু কিছুই দেয় এরিয়াটা সিলেক্ট করে বাংলাদেশে আপনি রিজিয়ন সেট করতে চাইলে এইভাবে করতে হবে, আমাদের সার্চ করে কিছু নেয় না, ইভেন টিপ করতে কিছু নেয় না, বাট যদি কখনো মনে হয় যে বাইরের কান্ট্রিতে করবেন ওদের সব কিছু দিচ্ছে, কোনো ঝামেলাই নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো কোম্পানি এরকম ইয়ে করে ও তো পুরো বাংলাদেশ টার্গেট করে বসে থাকে, টাকা যখন খরচ করবো সারা বাংলাদেশই ছড়াবে। হ্যাঁ করতে পারেন না ওরা তো মূলত রূপে এই কাজটাই করে থাকে, ওরা কোনো স্পেসিফিক জোন এটা চিন্তা করতে পারেন, আবার এটাও তো চিন্তা করতে পারেন যে আমার অডিয়েন্স যারা আছে অনলাইন পার্সেল যারা করে ঢাকা থেকে বেশি হয় অথবা বিভাগীয় শহর থেকে বেশি হয়, বিভিন্ন জেলা শহর অথবা মফস্বল থেকে আমার কল আসবে, তাহলে আমার অ্যাড ক্যাম্পেইন শো করতেছে, লাইক আসতেছে, আমার কস্ট কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, আর একটা লাইকের জন্য আমার 1 সেন্ট করে কাটবে, বাট আমি যদি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করি লাইক বেশি আসলে আমার 1.001 করে কাটবে, একটা জিরো কিন্তু বেশি আসছে, যত বেশি টার্গেটেড তত বেশি আপনার সাকসেস। মনে করেন আমি পুরো বাংলাদেশ একবার টার্গেট করবো, আবার এই যে ড্রপ বক্স ড্রপ পিন গুলো দিয়ে স্পেসিফিক জায়গাগুলোতেও দিলাম, তাহলে কি করা যাবে? মানে তাহলে দুইটাই হচ্ছে তো মনে হচ্ছে সারা বাংলাদেশ থেকে বলছি কি দরকার বলেন, বিষয়টা এরকম দাঁড়ালো না, চেক করে দেখেন তো, সেটা তো আমি ফুল এরিয়াতে টার্গেট করছি, আবার মাঝখানে টার্গেট করলাম, এরকম কি দেখাচ্ছে? তাহলে ভাই আমাদের উপাস্য যাচ্ছে এপাশে না, তখন ইয়া হবে না। হিসাবটা বুঝতেছেন না আপনি? আপনি নিজে একটু করে দেখেন, বাংলাদেশ দেন তারপর ঢাকা দেন, কি হবে? বাংলাদেশে থাকবে না, ঢাকায় নিয়ে এখন করে দেখেন একবার, ঠিক আছে একবার ট্রাই করে দেখি। বাংলাদেশে থাকবেই না, সরাসরি ঢাকা নিয়ে ফেলবে সে, কারণ বাংলাদেশের মধ্যে তো ঢাকা রয়েছে। সো এইভাবে এরিয়াগুলো টার্গেট করতে পারেন, এখন মাল্টিপল করতে পারেন, বাংলাদেশ করলেন, ঢাকা করলেন, সরি কয়টা নিয়ে যাবেন total? অন্যান্য কান্ট্রি যদি করতে চান সেটা করতে পারেন, টোটাল কয়টা করা যাবে ভাই এভাবে? মাল্টিপল করতে পারবেন। এবং এখানে দেখেন যদি আরো বেশি থাকে, মনে করেন অনেকগুলো জিপ কোড আছে, জিপ কোড এরকম 10 থেকে 15টা জিপ কোড, সবগুলো তো সাবমিট করা পসিবল না,
আপনি আগে থেকে কপি করে রাখছেন, সেভ করে রাখছেন, এই যেখানে বাল্ক রয়েছে এখানে সাবমিট করে দেন। যদি এরকম মাল্টিপল থাকে সেটা করতে পারবেন এখানে। কোথায় দিবে? এই যে অ্যাড বাল্ক লোকেশনস, আচ্ছা। নাম লেখা যাবে সিটি কান্ট্রি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এই যে আসি, এই যে হলো 13 to 24 ফার্স্ট ক্যাম্পেইনের, মানে ক্যাম্পেইনের প্রথম অ্যাড সেটটা হবে এইটাতে। আমরা 4টা অ্যাড সেট করব, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। $5 $5 $5 $5 $20 জন্য ক্যাম্পেইন করব। এখানে হলো দিলাম 13, আর এটাতে দিলাম হলো 25। এবং আমার এই পেজটা হলো ফিমেলদের টার্গেট করা হয় বেসিক্যালি, মেলদের জন্য না। সো আমি এখান থেকে ওমেন টার্গেট করতে পারি। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি দেওয়া উচিত বলেন তো? এটা ইংলিশ দিব না বেঙ্গলি দিব? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ এবং এখন অডিয়েন্সটা একটু চেক করে দেখেন, এই যে অডিয়েন্স কত কমে গেছে। আমার এখানে ফিল্টার করছি, এটা শুধু ওমেন আছে এখানে, এবং 13 to 25 এজের যারা আছে তারা এখানে আছে। আচ্ছা, আর এটা বেসিক্যালি ইংলিশটা টার্গেট করা উচিত। আপনি যদি মনে হয় যে না এটা ইংলিশও হতে পারে, কারো কারো প্রোফাইল তো বাংলাতেও আছে, আপনি তাদেরকে টার্গেট করতে চান কোনো সমস্যা নেই, করে ফেলেন। বাট আমি যেটা সবসময় করি সেটা ইংলিশটাই করি। এর একটা কারণও আছে, কারণটা হলো ওই যারা বাংলা প্রোফাইল ইউজ করে ওরা আসলে অনলাইন প্রোডাক্ট কিনবে না, আমার যেটা কারণ মনে হয়। আর স্টুডেন্টরা বেসিক্যালি বাংলা প্রোফাইল ইউজ করে না। আর সবচেয়ে অনলাইন পার্সেন্টেজ বাংলাদেশে এখন বর্তমানে এই ইয়াং এজের ভিতরে যারা আছে, টিনেজ অথবা ইয়াং যারা আছে, এরকম ইংলিশটাই দিব। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, তবে এটা আমি মাঝে মাঝে টেস্টিং করি, টেস্টিং করে চেক করি যে আসলে কোনটাতে ভালো কাজ করতেছে। আমি এইটার জন্য একটা অ্যাড সেট করলাম, আবার বাংলার জন্য একটা অ্যাড সেট করলাম, আবার ফুলের জন্য একটা অ্যাড সেট করলাম। চেক করি যে আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজটা ভালো কাজ করে, ইংলিশ প্রোফাইলগুলো ভালো কাজ করে নাকি বাংলা প্রোফাইলগুলো ভালো কাজ করে। এটাও একটা টেস্টিং এর পারপাস, মানে পুরো পিপিসি প্ল্যাটফর্মগুলো টেস্টিং এর করতে হবে। তার মানে খালি ডলার আর ডলার খরচ, তাছাড়া আসলে এই ডাটাগুলো পাওয়া যায় না। আর মনে করেন $100 খরচ করে ফেলছেন, এখন ডাটাগুলো আমার হাতে, ওই ডাটা দিয়ে রিমার্কেটিং করতে হয়, তখন কস্টগুলো কম হয়। প্রথম দিকে মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, পিপিসি প্ল্যাটফর্ম প্রথম দিকে আপনাদের কাছে খালি নিবে, এটা খালি নিবে, তবে একটা সময় খালি দিবে। কারণটা কি, আপনার কাছ থেকে যখন প্রথম থেকে নিছে, নেওয়ার একটা কারণ হলো আপনার ডাটাগুলো আপনি জানেন না। আর এই ডাটাগুলো রিসার্চ করে যখন আপনি ক্যাম্পেইন করবেন পরবর্তীতে, তখন আপনি দিবে একটাই কারণ, আপনি মানে আদারওয়াইজ এই প্ল্যাটফর্মে থাকবেন না। আমার $100 গেল, $200 গেল, 300 গেল, বাট আমার কোনো আর্নিং আসতেছে না। এটা এই জন্য তখন আস্তে আস্তে আসলে ভালো হতে থাকে, বাট সেটা তখনই যখন আমরা রিসার্চগুলো করবেন, যে আমার আগের ক্যাম্পেইনটা বাজে কেন হলো, এটার এত কস্ট কেন হলো, এভাবে রিসার্চ করো। যদি আমরা রেজাল্ট যখন দেখব তখন এটা ভালো বুঝবেন। রেজাল্ট নিয়ে পরে কথা বলি, আগে ক্যাম্পেইন করি। এখানে দেখেন আমি যখন ইংলিশ দিলাম, এখানে 1000 পিপল কমছে, এখান থেকে 59 ছিল, এখন 58 আসছে। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা পার্ট, টার্গেটিং। অনেকগুলো সেকশন আছে এখানে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, মোর ক্যাটাগরিজ। ডেমোগ্রাফিক্সটা একটু আগে দেখি। চেক করি, ব্যাক করব। এই যে এখানে ব্রাউজ সেকশনে ক্লিক করুন, ব্রাউজ ক্লিক করার পর ডেমোগ্রাফি। এইখানে দেখেন বিভিন্ন রকম প্যারামিটার দিচ্ছে, যেমন এডুকেশন। আমি চাচ্ছি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শুরু করব। যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতেছে অথবা আন্ডারগ্রেডে আছে তাদের কাছে অ্যাড ক্যাম্পেইনটা শুরু করব। সেটা কিভাবে পাবো? এই যে এইখানে এডুকেশন রয়েছে, যদি ক্লিক করি দেখেন এখানে একটা আন্ডারগ্রেড ইয়ার্স দিচ্ছে, আর এই যে একটা ফিল্ড অফ স্টাডিজ একটা সেকশন আছে। সো এখানে একটা সার্চ বক্সও আছে, এখানে যদি ক্লিক করি তখন আমি টার্গেট করতে পারবো সাবজেক্ট ওয়াইজ। সো এটা হলো এই অপশনটা। এডুকেশনটা নাই আপনাদের? আছে আছে, কেন না? ফিল্ড স্টাডি আছে। তারপর আরেকটা সেকশন যদি দেখাই, এখানে আছে হ্যাঁ হ্যাঁ ডেমোগ্রাফিক্সের ভিতরে তো। আচ্ছা, তারপরে আছে প্যারেন্টস, যেমন এখানে ডিফারেন্ট টাইপের প্যারেন্টস আছে,
যে 0 to 12 months নিউ প্যারেন্টস বলতে যাদের ছেলে মেয়ের বয়স 0 থেকে 12 মাসের মধ্যে। এখন ফেসবুকে থেকে ট্র্যাক করে কি হবে? বাংলাদেশে এটা ট্র্যাক করা খুব কঠিন। বাংলাদেশে ট্র্যাক করা খুবই কঠিন। এটা বাইরের কান্ট্রিগুলোতে বেশি হয়। কি জন্য? কারণ ওই মানে বাচ্চা বলা আমাদের প্রোডাক্টগুলো খুব সার্চ করে ওরা, হয়তো ফেসবুকে সার্চ করতেছে, অ্যামাজনে সার্চ করতেছে, ওয়েবে সার্চ করতেছে, ওই কুকিজগুলো নিয়ে ট্র্যাক করতেছে। অথবা ওই যে চেকিং একটা বিষয়, প্রোফাইলে অনেকে আপডেট দিচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। মানে একটা সোর্স থেকে আসলে ডাটা আসে না, অনেকগুলো সোর্স থেকে ডাটা আসে। আপনার সোর্স সব বন্ধ। আচ্ছা, তারপর এখানে দেখেন আছে রিলেশনশিপস। ফেসবুকে লেখা রাখে না ইন্টারেস্টেড ইন, তো ফিমেলরা যারা মেন এবং ওমেন দুজনের প্রতি ইন্টারেস্টেড ওই সমস্ত প্রোফাইল টার্গেট করবো। দেখি এটার দাঁড়ায় কত, ক্লিক করি 13,000। মানে যে এরিয়া সিলেক্ট করছি ওই এরিয়াতে 13,000 আছে, তাদের প্রোফাইলে লেখা আছে এইটা। এটা যদি পাওয়া যেত কোন 13,000, এটা খুব ভালো হতো বলে। চেক করে দেখেন। আচ্ছা, আমি ডেমোগ্রাফিকে যাব না, কারণ এটাতে আসলে আমি চাচ্ছি হলো ইন্টারেস্ট টার্গেট করবো। আপনারা টার্গেট করতে পারেন ডেমোগ্রাফি, কারণ আমি যত টার্গেট করবো এখানে আমার অডিয়েন্স তত লেস হবে। আর লেজার টার্গেটেড অডিয়েন্স মানে আপনার সাকসেসফুল ক্যাম্পেইন আসবে, সেটার কিন্তু কস্ট আবার বেশি হবে। এটা আমার টার্গেট, কস্ট বেশি হবে, এর কারণগুলো একটু পরে আসবো। আচ্ছা, হতে পারে, নট শিওর, এটা হতে পারে। আচ্ছা, ইন্টারেস্ট সেকশনটা আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ইন্টারেস্ট। ফেসবুকে এই একটা সেকশন ইম্পর্টেন্ট, মানে সবগুলো ইম্পর্টেন্ট, তবে মেজর যদি বলি তাহলে সেটা ইন্টারেস্ট। যেমন গুগলের কথা বললেন, গুগল হলো কিওয়ার্ড রিসার্চ, আর এখানে হলো ইন্টারেস্ট। যদিও দুইটাই সেম জিনিস, ওখানে সার্চ করে আসতেছে আর এটাতে আমি ইন্টারেস্ট বের করে নিয়ে আসতেছি। আচ্ছা, ইন্টারেস্টগুলো টার্গেট করবো কিভাবে? এটা যেহেতু ক্লথিং রিলেটেড একটা আমি একটু ব্রেকডাউন করে দিব আপনাদের আর সুবিধার জন্য, যে এটা রিসার্চ করবো কিভাবে, আমি টার্গেট করবো কিভাবে। আমি আসলে কয়েকটা ক্যাটাগরি করে দেখা দিই আপনাদের। ক্যাটাগরি কেমন মনে করেন? আমি একটা টার্গেট করতে চাই ইন্টারেস্ট, সেটা হলো ক্যাটাগরির উপরে। ক্যাটাগরিটা কিরকম? এই যে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। ইন্টারেস্টের এই যে ক্যাটাগরি, এটা শপিং এবং ফ্যাশন, এই সেকশনটাতে যাই, এবং এটার ভিতরে বিউটি একটা সেকশন আছে। আমি চাচ্ছি যারা কসমেটিক্স ইন্টারেস্টেড রাখে তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করবে, যারা ফ্র্যাগ্রেন্সে ইন্টারেস্ট রাখে তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করবে, যারা হেয়ার প্রোডাক্টসে ইন্টারেস্ট রাখে ফিমেলরা তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করবে। এবং দেখেন এখান থেকে আরও ব্রেকডাউন হয়ে আরও লেস হচ্ছে, লেজার টার্গেট হচ্ছে, আরও টার্গেট অডিয়েন্স বের করতেছে এখান থেকে। আচ্ছা, আবার মনে করেন আমি চাচ্ছি এখান থেকে ক্লথিং রিলেটেড, সো ওমেন্স ক্লথিং হতে পারে, তারপর ফ্যাশন অ্যাক্সেসরিজ, এখান থেকে ড্রেসেস দিতে পারি, জুয়েলারি দিতে পারি। তারপর যদি শপিংয়ে যাই, শপিংয়ে বুটিক্স দিতে পারি, দেন এখানে অনলাইন শপিং দিতে পারি, সো এটা হলো ক্যাটাগরি বেস টার্গেট করলাম। অর্থাৎ ফেসবুকের নিজস্ব যে সেকশনটা রয়েছে সেটা হলো ক্যাটাগরি বেস সিলেকশন। এটা এক ধরনের টার্গেটিং হতে পারে। আবার আরো একটা টার্গেটিং হতে পারে, সেটা হলো আপনার কিওয়ার্ড বেস। কিওয়ার্ড বেস গুলো কিরকম? মনে করেন আমি সার্চ দিলাম শাড়ি, যারা শাড়িতে ইন্টারেস্ট রাখে মহিলারা, ওনাদেরকে টার্গেট করবো। তো এটা হলো কিওয়ার্ড, এই যে দেখেন এখানে শো করতেছে শাড়ি। এটার স্পেলিং এরকমও হতে পারে, অথবা ডাবল ইতে অনেকে হয়তো বা লিখে রাখতে পারে। তো আমি এটাও টার্গেট করলাম। তো এখানে কি হচ্ছে, এটা টার্গেট করতেছি আমি হলো কিওয়ার্ড দিয়ে। এটাও এক ধরনের ইন্টারেস্ট বেস টার্গেট হতে পারে। আরেকটা টার্গেট করতে পারি, অন্য একটা মেথড, আমি বিভিন্ন ওয়েবসাইট টার্গেট করতে পারি, অথবা বিভিন্ন পেজগুলো টার্গেট করতে পারি। ওয়েবসাইট কেন টার্গেট করব? আচ্ছা, পেজের একটু আগে আসি। পেজ মনে করেন মেয়েদের কোনো যদি পেজ থাকে,
মানসা নামে একটা পেজ আছে, অথবা মেকআপ বাই ফারজানা ইউসুফ, মনে করেন মেকআপ বাই ফারজানা ইউসুফ, এই পেজে লাইক দিয়ে আছে কারা? মেয়েরা অবশ্যই। এখানে ছেলেরা হয়তো দু একজন থাকতে পারে যে একজন ওই কনভার্ট করার জন্য, বাট অধিকাংশ কিন্তু মেয়েরা। দেখেন আমি যদি এই পেজটাকে এখানে টার্গেট করি, ফেসবুক কি করবে, ওই পেজে যারা লাইক দিয়ে আছে আমার অ্যাড ক্যাম্পেইনটা তাদের কাছে শো করবে। আমার কি টার্গেটেড হচ্ছে না এটা? অবশ্যই টার্গেটেড, কারণ অলরেডি ওই পেজে তারা লাইক দিয়ে আছে, আমার পেজে তারা লাইক দিবে, কারণ তারা অনলাইন প্রোডাক্টে ইন্টারেস্ট রাখে এবং তারা এটা ফিমেল পেজই। সো আমি এভাবে পেজও টার্গেট করতে পারি, ইভেন ওয়েবসাইট টার্গেট করতে পারি। ওয়েবসাইট কিরকম, মনে করেন বিক্রয়.com, daraz.com, অথবা ক্যামু, অথবা আজকের ডিল, বাগডুম, এই যে সাইটগুলো, এদেরকে টার্গেট কেন করতেছি? এটা তো রিলেভেন্ট না। হ্যাঁ রিলেভেন্ট না, বাট এখানে কি ফিমেল প্রোডাক্ট নাই? এখান থেকে ফিমেলের প্রোডাক্ট কেনে না? অফকোর্স কেনে, ডেফিনেটলি কেনে। সো আমি প্রত্যেকটা ওয়েবসাইট টার্গেট করব এখানে, এবং এখানে হয়তো বলতে পারেন যে ভাই এখানে তো মেল ফিমেল দুজনই আছে, আমি এদেরকে টার্গেট কেন করব? সমস্যা কোথায়? আমি তো উপরে দিয়ে আসছি ওমেন। সো আমার পেজ মানে ফেসবুক কি করবে, মনে করেন আমি এখানে বিক্রয়.com দিই, এই যে বিক্রয়.com চলে আসছে, আমি শুধু বিক্রয়.com টার্গেট করব, তাহলে আমার অ্যাড ক্যাম্পেইনটা ফেসবুক আমি এগুলো সবগুলো কেটে দিব, শুধুমাত্র বিক্রয়.com টার্গেট করছি। আমার অ্যাড ক্যাম্পেইনটা ফেসবুক শুধু বিক্রয়.com এ যারা লাইক দিয়ে আছে ওই সমস্ত পিপলদের কাছে, মানে ফিমেলদের কাছে পাঠাবে, এবং যারা এই এজের ভিতরে আছে, এবং এটা টার্গেট করতে পারি আমি, মনে করেন সবগুলো কেটে দিই, এইটা কেটে দিই, এটা কেটে দিই, এইটা আর কেটে দিচ্ছাম, এটাও দিলাম। এখন দেখেন এখানে বিক্রয়.com এ লাইক দিয়ে আছে, এবং ফেসবুক টার্গেট করতে পারবে ওমেন এবং এই এজের 28,000 পিপলের কাছে, ফিমেলদের কাছে টার্গেট করতে পারবে। আমি যদি আরো বাড়াই, মনে করেন দিলাম হলো আজকের ডিল শো করতেছে না, একটা বিষয় যেটা শো করে না সেটা কিন্তু নিতে পারবেন না, যেটা এখানে শো করতেছে না। আমি আজকের ডিলটা একটু ভেঙে দেখি, আজকের বাংলাদেশ আসতেছে। আচ্ছা বাগডুম যদি দেই, বাগডুম আসে, সিলেক্ট করলাম, যেটা শো করতেছে সাজেস্ট করে সেটা নিতে পারবেন। তারপর এখানে আরো অনেক সাজেস্ট করতেছে, দেখেন রকমারি আছে, আইফেরি আছে, পেজটাকে এটা বিভিন্ন পেজ, এই পেজগুলো ফেসবুক নিজেই ইয়া করছে, র‍্যাঙ্ক করছে, এবং নিজে থেকে কোনো অপশন নাই, এটার একটা নির্দিষ্ট প্যারামিটার আছে ওদের। এটা লাইকের করতে হবে না, নির্দিষ্ট কোনো পেজ পাবেন না, ওই পেজটা, এটা তো পেজ, এগুলো অ্যাকচুয়ালি এগুলো পেজ। সো আপনি এখানে পেজের নামটা লেখেন, যদি সাজেস্ট করে এখানে তাহলে নিতে পারবেন, যদি সাজেস্ট না করে নিতে পারবেন না। এই যে এই পেজগুলো যেগুলো অ্যাড করলাম, ফেসবুকের অ্যাড কি ওদের ওয়েবসাইটে কি ক্যাম্পেইন করে, মানে শুধু ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়া? না, ফেসবুক প্ল্যাটফর্মের ভিতরে ফেসবুক বাইরে যাচ্ছে না, এগুলো আলটিমেটলি বিভিন্ন পেজই, এগুলো বিভিন্ন পেজগুলোই। সো আমি কি করলাম, এই পেজগুলো টার্গেট করলাম, এই পেজে যারা লাইক দিয়ে আছে, এই পেজে যারা অডিয়েন্স, আমার ফেসবুক কি করবে, আমার ক্যাম্পেইনটা তাদের কাছে পৌঁছা দিবে, তারা ফিমেলদের কাছে পৌঁছাবে, এবং 13 থেকে 25 এই এজের মধ্যে পাঠাবে এই পেজে। সো এটা এক ধরনের টার্গেটিং এর মধ্যে করতেছে ইন্টারেস্ট। এটা একটা সেকশন। আরেকটা সেকশন হতে পারে, কিরকম, যেমন করেন যেমন আইকনিক কিছু পার্সন থাকে না, বিভিন্ন পার্সোনালিটি, যেমন মনে করেন মেয়েরা কাকে পছন্দ করে, সাকিব আল হাসানকে পছন্দ করতে পারে, তারপর আপনি তাওশানকে পছন্দ করতে পারেন, মাশরাফিকে পছন্দ করতে পারেন, আমরা কিন্তু এইভাবে টার্গেট করতে পারি। সো বিভিন্ন আইকনকে টার্গেট করা যায়, টার্গেট করলে এখান থেকে অডিয়েন্স গুলো ভালো আসে, কারণ যে মানে যারা অলরেডি ওই সমস্ত পেজে লাইক দিয়ে রাখছে তারা আপনার পেজে লাইক দিবে, তাদের অনলাইন বিহেভিয়ারটা ভালো, এটা ভাবতে পারি। সো এখান থেকে পেজে টার্গেট, এখানে কি ওয়েবসাইট টার্গেট করা যায়? এখানে ওয়েবসাইট না, ওয়েবসাইটে ওই টার্গেট করা যাচ্ছে, ওয়েবসাইটে জাস্ট পেজে চলতে হচ্ছে। কিন্তু এটা আসলে রিসার্চের বিষয়, অডিয়েন্স সেকশনটা ইন্টারেস্টেড আর রিসার্চের বিষয়, এটা কিন্তু ডিপেন্ড করতেছে। এখন মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, যেমন 21 না 20 ব্যাচে একজন ছিলেন, ও ভাইয়া ওনারা হলো সিসি ক্যামেরা সেল করেন, এবং ওনার টার্গেট হলো আপনার বিভিন্ন স্কুলের যারা আছে স্কুলগুলোতে সিসি ক্যামেরা প্রোভাইড করবে, অথবা বিভিন্ন অফিসে সিসি ক্যামেরা প্রোভাইড করবে। এখন দেখেন ওনার টার্গেটিংটা কিভাবে হওয়া উচিত বলেন তো?
স্যার টিচারদের হ্যাঁ সারা বাংলাদেশ প্রথমে সিলেক্ট করতে হচ্ছে। বলেন শুনি। না, প্রথমে সারা বিষয়টা বাংলাদেশ বোঝেন, উনি সিসি ক্যামেরা সেল করবে এবং ওনার ফার্স্ট টার্গেট হলো বিভিন্ন স্কুল কলেজগুলো, এগুলো টার্গেট করা। আর দ্বিতীয় হতে পারে বিভিন্ন অফিসগুলো ঢাকা শহরে অথবা পুরো বাংলাদেশে। এখন এটা টার্গেটিংটা কিভাবে হতে পারে বলেন? সারা বাংলাদেশ টার্গেট করে এই স্কুলের প্রথমে যারা এমপ্লয়ি তাদের একটা করতে পারে, এই যে রেঞ্জটা যারা জব করে এরকম একটা রেঞ্জ, তারপরে যারা ইনস্টিটিউশন বা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছে এরকম টার্গেটিং করতে পারে। ইন্টারেস্ট অনেক সময় দেখা যায় প্রফেশনাল যারা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্স্যাক্টলি, এখানে অনেকগুলো ফ্যাক্টর। এখানে ইন্টারেস্ট খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো ডেমোগ্রাফিক থেকে টাইটেল। ডেমোগ্রাফিক থেকে টাইটেল, ওইখানে স্কুল সিলেক্ট করবো বিভিন্ন, মনে করেন দিলাম বিকারুন্নেসা, স্কুল সিলেক্ট করলাম। স্কুল সিলেক্ট করার পর ওইখান থেকে আমি আরেকটা ডেমোগ্রাফি সেট করলাম, সেগুলো হলো জব টাইটেল। জব টাইটেল ওইখানে আমি দিতে পারি, মনে করেন অ্যাডমিনে যারা কাজ করতেছে অথবা এইচআর যারা কাজ করতেছে, কারণ এটা তো নরমাল পিপল কিনবে না, টিচারও কিনবে না, টিচারও কিনবে না, কারণ ওরা তো অফিসিয়াল বিষয়ে মানে ইংরেজ না, যেমন আমরা তো অফিসিয়ালি যারা কাজ করছে তারা দেখবে এই বিষয়গুলো। আপনি কিন্তু টার্গেটিং তো ডিফারেন্ট হচ্ছে, এক একটা মডেলে যাচ্ছে এক এক রকম, সব জায়গায় ইন্টারেস্ট টার্গেট করলে হয় না। আমি কিন্তু আবার এখানে ডেমোগ্রাফি টার্গেট করিনি, এখানে ইন্টারেস্ট টার্গেট করছি। এটা কিন্তু ব্রেকডাউন করতে হবে, আপনার প্রোডাক্ট, আপনার অডিয়েন্স আপনি ভালো জানেন, আপনার অডিয়েন্স কারা, আগে ব্রেনস্টর্মিং করেন, বের করেন যে এরা কারা, তারপরে টার্গেটিং করেন। আগে এখানে কিওয়ার্ড টার্গেট করে পেজ টার্গেট করে কিছু হবে না। হ্যাঁ, কম্পিটিটর পেজ টার্গেট করতে পারেন, যদি কম্পিটিটর পেজ থাকে তারা টার্গেট করতে পারে, কারণ ওই পেজ থেকে অলরেডি তারা প্রোডাক্ট নিচ্ছে, তাহলে আপনার কাছ থেকে তো নিতে পারে, যদি ভালো ডিসকাউন্ট দেন তো ভালো প্রোডাক্ট সার্ভিস দেন, পেজ টার্গেট করতে পারেন এক্ষেত্রে। এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য, এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ডেমোগ্রাফি, ইন্টারেস্ট। পার্সোনাল পেজের জন্য কি আসলে আমার কাজের রিলেটেড লোকজনের জন্য? অফকোর্স, যদি পার্সোনাল হয় তাহলে আপনি অনলাইন মার্কেটিং কাজ করেন অথবা ডেভেলপমেন্টে কাজ করেন, তাহলে আপনার মাস পিপল নিতে পারেন। তবে মাস পিপল নিলে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি যখন কোনো পোস্ট দিবেন সেটা এঙ্গেজমেন্ট একটু আসবে না, বাট আপনার লেভেলে আছে অথবা এই ট্র্যাকে ইন্টারেস্ট আছে, আপনি যখন কোনো টিপ শেয়ার করবেন তখন এখানে এঙ্গেজমেন্ট আসবে। আর সেক্ষেত্রে তো আমার মনে হয় লোকেশনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ আমার তো প্রোডাক্ট বেস না, আমার যে কোনো আপনার মাস পিপল দরকার, আপনার রাইট, আপনার ব্র্যান্ড ভ্যালুটা এখানে দরকার দরকার। সো আপনি এখানে পুরো বাংলাদেশ টার্গেট করতে পারেন, চেক করে দেখলেন যে কোন এরিয়া থেকে কেমন আসতেছে। আমি রেজাল্টগুলো দেখাবো, তখন আরো ক্লিয়ার হবেন, যেটা ব্রেকডাউন করে করে একটু রেজাল্টগুলো দেখেন। আচ্ছা, ইন্টারেস্টের পাশে এখানে দেখা যায় যে ইন্টারেস্ট, মিলিয়ন স্টাডি, এগুলা মেটা ডাটা, ওই ইন্টারেস্টের উপর কিছু মেটা ডাটা এটা ফেসবুক নিচে আসলে ডাটাগুলো দিয়ে থাকে। আচ্ছা, আরেকটা সেকশন আছে বিহেভিয়ার সেকশন। এটার অনেকগুলো ফিচার আছে, তবে এটার পাওয়ার ওই আগের দুটার মতো পাওয়ার এত বেশি না, তারপর খুব ভালো। এটা আমি একটা জিনিস মানে একটা টার্ম নিয়ে কথা বলি, যেমন এক্সপার্টস, এই টার্মটা নিয়ে কথা বলি, তাহলে সবগুলো নিয়ে একটু নিজেরা চেক করে নিতে পারবেন। এক্সপার্টস, এক্সপেক্টেড মানে কি, মানে অভিবাসী যারা আছে তাদেরকে বোঝানো হয়। তো মনে করেন আমরা চাচ্ছি যে পেইড ক্যাম্পেইন করব যারা ইউএসএ থাকে এবং তারা বাঙালি এবং তারা আমার প্রোডাক্ট কিনতে চায়। মনে করেন আমি একটা ক্যাম্পেইন করতে চাই পয়লা বৈশাখের জন্য, ফর এক্সাম্পল। এখন পয়লা বৈশাখে তারা কি কিনতে পারে? মেয়েরা একটা শাড়ি কিনতে পারে, ছেলেরা একটা লুঙ্গি কিনতে পারে, অথবা একটা পাঞ্জাবি কিনতে পারে, দেশীয় জিনিস। কারণ কিছুটা নস্টালজিক হয়ে যায়, কিন্তু বাড়ি থাকলে বুঝবেন এটা কিছুটা নস্টালজিক হয়ে যায়। তো তারা কিন্তু কিনতে পারে, এবং বাংলাদেশ ইনকাম হচ্ছে কিন্তু এরকম, আপনি অনেকে শিপিং করে সেল করে। তো এরকম যদি ক্যাম্পেইন করেন যে ইউএসএ থাকে বাট তারা বাঙালি, তাহলে সেটা কিভাবে টার্গেট করবো? সবার উপরে আমাদের যে সেকশনটা, এখানে কি আসবে? ইউনাইটেড স্টেটস অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া। আর এইখান থেকে আমরা যাব, এখানে যাওয়ার পর এই যে বিহেভিয়ার্স এক্সপার্টস বাংলাদেশ, ওইখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস বাট এখানে এক্সপার্ট বাংলাদেশ। তাহলে ওই সমস্ত পিপলদের কাছে আমরা একটা ক্যাম্পেইনটা শুরু করবে যারা হলো বাঙালি ইউনাইটেড স্টেটসে আছে। খুবই টার্গেটেড। আরো অনেকগুলো সেকশন আছে, মোবাইল ডিভাইস আছে, সিজনাল আছে।
চেক করতে পারেন এগুলো একটু দেখে। ট্রাভেল আছে এবং প্রত্যেকটা দেখেন পাশাপাশি ডেসক্রিপশন লেখা আছে, সো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এটা কি বোঝাচ্ছে, খুব সহজে বুঝতে পারবেন। তো নিজে একটু চেক করে দেখবেন লাইক এই পিপলে মানে এই টপিকটার উপর এত পিপলে ইন্টারেস্ট আছে, ওরকম একটা ডাটা দেখায় ওরা। আচ্ছা, আরেকটা সেকশন আছে মোর ক্যাটাগরিজ। এটা অ্যাকচুয়ালি খুব বেশি কাজে লাগে না, এটা খুব বেশি কাজে লাগে না। আপনি অবশ্য টার্গেট করতে পারেন, মানে এই পেজের সাথে এঙ্গেজ যারা আছে তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করবে না। এই যে এক্সক্লুড নামে একটা সেকশন আছে, এক্সক্লুড দিয়ে এটা অফ করে দিতে পারেন, অথবা এই ইন্টারেস্টে যারা আছে তাদের কাছে অ্যাড ক্যাম্পেইনটা যাবে না। এভাবে আপনারা টার্গেটটা করতে পারেন। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা সেকশন কানেকশনস। কানেকশন এখানে 3টা পার্ট দেখেন, এবং ফেসবুক পেজের জন্য এখানে আবার 3টা পার্ট আছে। আমার পেজ লাইকের জন্য, আমার পেজে যারা অলরেডি লাইক দিয়ে রাখছে তাদের কাছে ক্যাম্পেইন যাওয়ার দরকার আছে। তারা কিন্তু বিরক্ত হয়ে আর কি করবে, এটা আরো আনলাইক করে দিবে, ডিসলাইক দিয়ে দিবে। এই জন্য এটা ফেসবুকে বলে দিচ্ছি আমি যে পেজ লাইকস এক্সক্লুড পিপল হু লাইক ইওর পেজ, এই অপশনটা সিলেক্ট করে দিলাম এবং নিচে এসে বলে দিচ্ছি কোন পেজে। তার মানে এই পেজটাতে কেউ যদি অলরেডি লাইক দিয়ে থাকে তাহলে তার কাছে যেন অ্যাড ক্যাম্পেইনটা শো না করা হয়। আমি এটা ফেসবুকে বলে দিচ্ছি, সো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা পেজ লাইকের জন্য ইম্পর্টেন্ট, অন্যান্য ফ্যাক্টরের জন্য না। অন্যান্য ফ্যাক্টরগুলো মানে অন্যান্য ক্যাম্পেইনগুলো আমরা কালকে কথা বলবো এটা নিয়ে, আজকে শুধু একটাই দেখি। নিচে একটা সেকশন রয়েছে সেভ দিস অডিয়েন্স। সেভ দিস অডিয়েন্স, আমরা যে অডিয়েন্সটা এতক্ষণ সিলেক্ট করলাম, এই অডিয়েন্সটা সিলেক্ট করতে মনে করেন আমার আধা ঘন্টার সময় চলে গেছে, কারণ ইন্টারেস্ট একটা রিসার্চের বিষয় ছিল, এরিয়া সিলেক্ট করা, পুরো আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখন আমরা এই ক্যাম্পেইনটা করলাম পেজ লাইকের জন্য। এই অডিয়েন্স আমার পেজের জন্য পারফেক্ট, বাট আমি পেজ লাইক না, এবার পোস্ট বুস্ট করতে চাই, আমাকে এই অডিয়েন্স আবার প্রথম থেকে কাজ করতে হবে না? তাহলে কি হচ্ছে, এইখানে দেখেন একটা অপশন রয়েছে সেভ দিস অডিয়েন্স। আমি যে অডিয়েন্সটা নিলাম এই অডিয়েন্সটাকে সেভ করে রাখবো, এই অডিয়েন্স নিয়ে আমি পরবর্তীতে কাজ করতে পারবো অন্যান্য অবজেক্টিভের জন্য। সেটা হতে পারে পেজের প্রমোশনের জন্য, পোস্ট বুস্টের জন্য, ওয়েবসাইট ক্লিকের জন্য, এই অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবো। এই জন্য সেভ করে রাখতেছি, অন্য ক্যাম্পেইনের জন্য এই অডিয়েন্স ইউজ করবো, তাহলে আমার নতুন করে আবার করতে হচ্ছে না। তো এবং এটার একটা নাম দিবেন, কারণ এটা যাতে পরবর্তীতে খুব সহজে পাওয়া যায়। আমি এটা দিলাম মনে করেন ডটার অফ ইভ পেজ লাইকস, আমি জাস্ট দিয়ে রাখলাম এই জন্য পরে বুঝতে পারবো যে এই অডিয়েন্সটা ছিল ওই ক্যাম্পেইনের জন্য। তো আমাদের অ্যাড সেটের অডিয়েন্স সেকশনটা কমপ্লিট, যেটা হলো অডিয়েন্স সিলেক্ট করা, এবং আমার এখন পটেনশিয়াল রিচ ছিল 32,000, এবং এটা একটু মাথায় রেখে এটা কম এবং বেশি আমরা পরে আলোচনা করবো, এটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো এটা পরে আসবো, যখন রেজাল্ট শিখবো তখন। এখন চলে আসি বাজেটে। আচ্ছা ভাই, লাইফ টাইম বাজেট মানে অনলি 1 মাস? লাইফ টাইম বাজেট না, আসছে এখানে দেখেন দুইটা সেকশন আছে, one section is daily budget and another one is lifetime budget. daily budget টা কি? প্রতিদিন চলবে, প্রতিদিন চলবে। আমি চাচ্ছি যে আমার ক্যাম্পেইনটা $5 এবং সেটা কন্টিনিউ চলবে, যতদিন না পর্যন্ত আমার থ্রেশহোল্ড লিমিট বন্ধ হচ্ছে, আমার ক্রেডিট কার্ডের টাকা শেষ হচ্ছে, ততদিন চলবে। এটা হলো সেটা। তাহলে এখান থেকে বলে দেন $5 অথবা $2, যদিও $2 এখন দেয় না, $5। আচ্ছা, আরেকটা অপশন নিচে আছে দেখেন, আমি চাচ্ছি না আমার অ্যাড ক্যাম্পেইনটা 1 দিনের জন্য করব, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, তাহলে সেটা চলে যাবে লাইফ টাইম বাজেটে। আমরা সেটা করব লাইফ টাইম বাজেটে যাই। এইখান থেকে আমি বলে দিচ্ছি আমার $10 অথবা আমি $5 দিব, এবং সেটা 1 দিনের জন্য। এই যে এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিচ্ছি এপ্রিলের 27, আমি এটাতে যাব এপ্রিলের 28 তারিখ। মিনিমাম 30, কারণ এখানে ডেটটা চেঞ্জ করেন, এখানে আছে আসলে 6 দিন, এই জন্য আছে, এবং এখন মিনিমাম $5 করে পার ডে দিচ্ছে।
$5 দেন আর এখানে একদিনের জন্য দেন, তাহলে ঠিক আছে। লাইফ টাইম বাজেট আমি চাচ্ছি 7 দিনের জন্য আমার অ্যাড ক্যাম্পেইনটা চলবে, 3 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইনটা চলবে, তাহলে সেটা লাগবে। মানে আপনি নিজে কাস্টমাইজ করে দিয়েছেন ডেটটা, ডিউরেশনটা নিজে কাস্টমাইজ করে দিয়েছেন ডেটটা, আর ডেইলি বাজেট হলো কন্টিনিউ চলবে, কন্টিনিউ চলবে। হ্যাঁ $30 চাহে, $500 চাই না? ফ্রি দিলে ভালোই হতো। হ্যাঁ ফেসবুকের প্রথমটা ফ্রি দিলে ভালো হতো। $5 নিয়ে নিছে। ফেসবুকের প্রথমটা ফ্রি দেয়, ওই 1 মাস পর টাকা কাটে। আর একটা থ্রেশহোল্ড লিমিট থাকে $25 আপনাকে বিফোর এন্ডে অ্যাড ক্যাম্পেইন করতে দিবে যদি আপনি কার্ড ইন্টিগ্রেট করেন। তারপরে 1 মাস পরে হয়তো এই মাসের 30 তারিখে আপনি পে করবেন, তাহলে তো ফ্রি হচ্ছে প্রথম দিকে নাকি? না বিল তো করলেই হয়। হ্যাঁ ওইটাই তো হয়েছে, এই জন্যই পেওনিয়ার বন্ধ, ওই জন্য নেটেলার বন্ধ। $25 করে পেওনিয়ার আর নেটেলার ইউজ করে সবাই প্রথমে প্র্যাকটিস করতো যে $25 ইউজ করি, সমস্যা নেই। করার পর তারা ওই পরে বিল করলো না। তো ফেসবুক মনে করলো এই কার্ডটা ছিল অথেন্টিক, এই জন্য এই কার্ড প্ল্যান বন্ধ, পেওনিয়ারই বন্ধ, নেটেলার বন্ধ। আর যাদের আগের থেকে করা ছিল তারা স্মুথলি চলতেছে। আচ্ছা এটা হলো বাজেট। এইখানে দেখেন অপটিমাইজেশন, আমার এই অ্যাড ক্যাম্পেইনটা কিসের জন্য অপটিমাইজ হবে? অপটিমাইজ এখানে ডিফল্ট ভাবে আছে পেজ লাইন, এবং সেটা পেজ লাইনই থাকবে। অপটিমাইজেশনটা কি, যে আমার অ্যাড ক্যাম্পেইনটা যখন ফেসবুক শো করবে বিভিন্ন ওয়ালে, সে পেজ লাইন এনে দেওয়ার ব্যবস্থা করবে। হয়তো অ্যাড ক্যাম্পেইনটা অনেকটা সময় রেখে দিবে অথবা বারবার শো করাবে, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। এটাই বলতেছে অপটিমাইজ ফর পেজ লাইন। আপনারা ইয়া করে দেখেন নিয়ে আসছে অ্যাডভান্স নিয়ে আসছে। অপটিমাইজটা হলো দেখেন এখানে বলতেছে যে আমরা উইল ডেলিভার ইউর অ্যাডস টু দ্য রাইট পিপল টু হেল্প ইউ গেট মোর পেজ লাইকস এট দ্য লোয়েস্ট কস্ট। অপটিমাইজ বলতে যে আমার মানে পেজের লাইক তারা নিয়ে এসেই দিবে, আপনি ওয়ালে পাঠাচ্ছেন, আপনাকে লাইক নিয়ে এসেই সাজেস্ট। আমার এটা হতে পারে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিবে, অথবা এমনভাবে শো করবে। অনেক অ্যাডে দেখবেন যে স্ক্রল করলে নিচে থাকে না, আর অনেক অ্যাডে দেখবেন যে স্ক্রল করলে নিচে একটা ওয়েবসাইট রয়েছে। সে কি করবে, যেহেতু লাইক এনে দিবে তার মানে ওইখানে একটা রেখে দিবে, আপনি স্ক্রল করলে আবার যেন দেখতে পান। এইভাবে অপটিমাইজ করতেছে। এটা অনেকগুলো গোল আছে, এটা আমরা গোলগুলো আবার এতে যাই দেখবো, পোস্ট বুস্টের সময় যাই দেখবো। ওখানে বিভিন্ন রকম গোল আছে, রিচের জন্য একরকম আছে, ইমপ্রেশনের জন্য একরকম আছে, পোস্টার এঙ্গেজমেন্টের জন্য একরকম আছে। এখানে শুধু একটাই দিচ্ছি অপটিমাইজেশন, শুধু একটাই, পেজ লাইকস। বিগ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট হলো আমি ফেসবুকে বলে দিচ্ছি যে আমার প্রতিটা লাইকের জন্য কত করে কস্ট হবে। যদি অটোমেটিক দেই, তাহলে ফেসবুক কি করবে, এর নিজের মতো করে খরচ করে নেবে। একটা লাইকের জন্য যদি $1 খরচ হয় নিচ্ছে, যদি 1 সেন্টও হয় নিচ্ছে, আবার যদি 0.0005 হয় সেটা নিচ্ছে। এবং এটা ডিপেন্ড করছে যে কত ভালো অডিয়েন্স আমি সিলেক্ট করছি। আপনার কাছে মনে হচ্ছে না আমি ফেসবুকের উপর বিশ্বাস করি না, ফেসবুক আমার $1 করে কেটে নিতে পারে পার লাইকে। বেটার অপশন হলো এই যে এখানে নিজে সেট করে দেন। আমার মনে হচ্ছে যে আমি প্রতিটা লাইকের জন্য 1 সেন্ট করে খরচ করতে চাই, তাহলে এখানে ফেসবুকে বলে দেন আমি 1 সেন্ট করে খরচ করব। তবে এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়, প্রতিটা পিপিসি প্ল্যাটফর্ম হলো বিডিং প্ল্যাটফর্ম, অ্যাডভার্টাইজাররা বিড করে তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো শো করায়। এখন দেখেন এইখানে একটা অপশন দেখা যায় সাজেস্টেড বিড, দেখতে পাই, এবং সে ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে অন্যান্য অ্যাডভার্টাইজার 0.01 করে বিড করতেছে। সো তুমি যদি এর চেয়ে কম করেন, মানে মনে এটা হতে পারে মনে করেন আরেকটা 0 লাগালাম, তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইনটা শোই পারবে না। আবার এটা হতে পারে মনে করেন আপনি এখানে 2 সেন্ট করে দিয়েছেন, তাহলে 2 সেন্ট করে যদি হয় আপনার লাইক কতগুলো আসবে, 250 টাকা। 250 লাইক হয়ে কিন্তু $5 শেষ, হিসাব শেষ। এটা দিচ্ছেন, এটা আসছে 500টা লাইক, বাট এটা কিন্তু বেশি হতে পারতো, 1000 আসতো, 1200 আসতো, 1500 আসতো, আপনি কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। এটা সেট করার জন্য এটা সবসময় দেওয়া উচিত হলো অটোমেটিক, কারণ আপনি যত ভালো অডিয়েন্স সিলেক্ট করছেন তত আপনি ভালো মার্কেটার দেখে সিলেক্ট করতে পারছেন, আর যত ভালো অডিয়েন্স তত ভালো সাকসেস ব্র্যান্ড।
তো এটা অটোমেটিকটা দেয় বেটার, এটা ম্যানুয়াল দেওয়া উচিত না। দেন when you get charged, কখন চার্জ হবে? আমাকে ফেসবুক কিসের জন্য টাকা নেবে? ইমপ্রেশনের জন্য টাকা নেবে না পেজ লাইকের জন্য টাকা নেবে? ইমপ্রেশন হলে কি করবে? খালি ভিউ করা দিয়ে টাকা নেবে। আমি চাচ্ছি না, লাইক বাটনে ক্লিক করবে, লাইক আসবে, তারপর টাকা কাটবে। বাট আলটিমেটলি এটা বললেও হিসাব সব একই, হিসাব সব একই, হিসাবটা পরে আসবো আমরা। টাকা নেই, হ্যাঁ, টাকা না ডলার। আচ্ছা, অ্যাড স্কেজুলিং দেখেন, এটা একটু ডিফারেন্ট ইস্যু। আমরা উপরে দিছিলাম $5 একদিনের জন্য, তাই তো? আমি চাচ্ছি আমার অ্যাড ক্যাম্পেইনটা 2 ঘন্টার জন্য চলবে সকালে, আবার বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। কারণ আমার অডিয়েন্স হলো সকাল 9টায় বেশি অ্যাক্টিভ থাকে, 9টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকাল সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে এরকম যদি টার্গেটিং করতে চান, তাহলে এই যে এখানে একটা অপশন রয়েছে, মোর অপশন অ্যাড স্কেজুলিং, ক্লিক করি এটাতে। এই যে এখান থেকে সেট করে দিব আমরা এখন। তো আজকে কি বার জন্য? আজকে হলো ওয়েডনেসডে না, 9টা থেকে 12টা, আর এখান থেকে দিচ্ছি হলো 7টা থেকে 11টা। আমার অ্যাড ক্যাম্পেইনটা শুধুমাত্র ফেসবুক সার্ভ করবে এই সময়ের ভিতরে। এতটা স্মার্ট হওয়ার দরকার নেই। কি জন্য দরকার নাই? এটা আসলে তখনই প্রয়োজন, মনে করেন আমার আজকে বিকালে কোনো কনসার্ট আছে, আমার এখনো 200 টিকিট বাকি আছে, 200 টিকিট সেল করা দরকার, তাহলে 2 ঘন্টার জন্য এক ক্যাম্পেইনে সেল দিই। পুরো 2 ঘন্টার মধ্যে সবার কাছে রিচ করবে, সেল হলে হলো। বাট 2 ঘন্টার মধ্যে যা আমি দিছিলাম $20 বাজেট, $20 শেষ। বাট আমি বললাম স্মার্ট হওয়ার দরকার নেই, কি জন্য? ফেসবুক যদি প্রোফাইল ওপেন না পায় তাহলে সার্ভ করবে কার কাছে? ঠিক না? সো আলটিমেটলি তো ফেসবুক আপনার কাছ থেকে সার্ভ না করে টাকা নেবে না। সো এটা সবসময় এটাই দেওয়া উচিত, রান অ্যাডস অল দ্য টাইম, এটাই ভালো। আচ্ছা, দুইটা অপশন এখানে, একটা হলো ডেলিভারি টাইপ আর একটা হলো স্ট্যান্ডার্ড। মানে ডেলিভারি টাইপের মধ্যে দুটো অপশন, সরি, একটা হলো স্ট্যান্ডার্ড আর অ্যাক্সেলারেটেড। স্ট্যান্ডার্ডটা হলো আমার অ্যাড ক্যাম্পেইনটা 24 ঘন্টার জন্য করছি এবং সেটা $5। এত স্মুথলি ডলারগুলো ফেসবুক নিয়ে নিবে, একদম লাস্ট সেকেন্ডে যা ওখানে অ্যাকসেন্ট থাকে, এত স্মুথলি যাচ্ছে, 24 ঘন্টায় এটা আস্তে আস্তে যাচ্ছে, এটাই বলতেছে স্ট্যান্ডার্ড ওয়েতে। আর অ্যাক্সেলারেটেড এটা কি, যে আমার অ্যাড ক্যাম্পেইনটা $5 যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমি ফেসবুক বলে দিচ্ছি, তাড়াতাড়ি শেষ করে ফেলো। তবে এটা তখনই পসিবল যখন আপনি ম্যানুয়াল বিট দিবেন, তার আগে দেখেন এটা অন হয় না, যখন ম্যানুয়াল দিবেন তখনই এটা অন হচ্ছে। ওকে, আমাদের অ্যাড সেটের কাজ শেষ। এবার দিব অ্যাডের একটা নাম, এবং এই অ্যাড সেটের নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাড সেটের একটা ক্যাম্পেইনের একটা রিসোর্স প্রপার্টি বলতে পারেন। আমি এটা দিচ্ছি, আমার টার্গেট ছিল ঢাকা, আমি ঢাকাতে টার্গেট করছিলাম, সরি, এবং সেটা ছিল হলো আপনার এজ লিমিট এই এজে। এবং আরেকটা বিষয় এখানে অ্যাড করবো, আমি একটা পাইপ দিলাম, সেটা হলো আমার এই ক্যাম্পেইনের আন্ডারে এটা হলো ফার্স্ট অ্যাড সেট। এই জন্য আমি এটা জাস্ট কিছুটা স্ট্যান্ডার্ড করার জন্য আমি 01 দিব, মানে এপিসোড 01 বোঝার জন্য, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার ফার্স্ট অ্যাড ছিল, এরপর আমার সেকেন্ড অ্যাড সেট, থার্ড, আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমি এপিসোড ইউজ করি, ভালো লাগে। এইভাবে আমি ব্রেকডাউন করে করে চলি, কারণ আমার কাছে সব কিছু সাজানো পছন্দ হয়। জাস্ট নাম দিলাম নিজের বোঝার জন্য পরবর্তীতে। ক্যাম্পেইন করা শেষ, অ্যাড সেট করা শেষ, এটা জাস্ট আমাদের ব্যাক এন্ডের কাজগুলো। এবার ফ্রন্ট এন্ড যেটা অ্যাডগুলো দেখবো, এইখানে এখন চুজ অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট করি, এই যে অ্যাডে চলে আসছে। এইখানে দেখেন আমার অ্যাড ক্যাম্পেইনটা এখন শো করব কি দিয়ে, এটা কি ইমেজ দিয়ে শো করাতে চাই, আমার অডিয়েন্স ইমেজ দেখবে নাকি স্লাইড শো দেখবে নাকি ভিডিও দেখবে, কোনটা দিয়ে? এটা সবচেয়ে এঙ্গেজিং কন্টেন্ট হলো ইমেজ, লাইক পাওয়ার জন্য এঙ্গেজিং কন্টেন্ট হলো ইমেজ, তারপর ভিডিও দিয়ে একটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, যদি স্লাইড শো দেন, এখানে ওই যে আগের মতো 3টা থেকে 7টা ইমেজ নিয়ে একটা স্লাইড শো বানানো। আর যদি ভিডিও কখনো সিলেক্ট করেন, ভিডিওটা একটু চেক করে নেন যে এখানে আপনার এইচডি কোয়ালিটির ভিডিও থাকবে, এমওভি অথবা MP4 ফরম্যাটে, এবং সেটা 60 মিনিট ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি হবে না। এখানে জাস্ট ভিডিওটা আপলোড করে দেবেন।
আচ্ছা আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি। ইমেজ সিলেক্ট করলাম, এই ইমেজ দিলে তো আমার একটা ইমেজ নিয়ে ইয়ে হচ্ছে স্লাইড না 6টা ইমেজ আছে এখানে, 6টা ইমেজ 6টা ইমেজ দিব আমরা। এখানে 3টা সেকশন দিচ্ছি, একটা হলো ব্রাউজ, ব্রাউজ হলো আমার ইমেজগুলো আগে আমার লাইব্রেরিতে আছে, আর এটা হলো ফ্রি স্টক, আর এটা হলো আপলোড। এটা অবশ্যই নিজের মতো করে সাজায় নেবেন, হয়তো ক্যানভা দিয়ে সাজাবেন, আর যারা ফটোশপ পারেন ফটোশপ দিয়ে সাজায় নেবেন। আর একটা বিষয় মাথায় রাখেন, লাইক করার জন্য যত ভালো ইমেজ হবে, যত ভালো মানে বলতে কোয়ালিটিফুল ইমেজ হবে, আপনার লাইক তত বেশি আসবে। কারণ এখানে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কন্টেন্ট হলো আপনার ইমেজ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে যে কন্টেন্টগুলো আপলোড করবো ওগুলো কি নেমিং এর সময় এরকম ড্যাশ দিয়ে করতে হবে, মানে ডাজ দ্যাট হেল্প? যেগুলো পেইড ক্যাম্পেইনের জন্য করবেন ওগুলো আসলে অপটিমাইজ করা দরকার নেই, কারণ ওগুলো আসলে ভিতরেই থাকে, ওগুলোতে কখনো এই অর্গানিক ভাবে কখনো আসে না। আর যখন পোস্ট হিসাবে আপলোড করবেন তখন করবেন, বাট পেইড ক্যাম্পেইনের জন্য দরকার নেই। আচ্ছা, এবং সাইজটা একটু দেখে নেন যে প্রত্যেকটা ইমেজের সাইজ ওদের রেকমেন্ডেড হলো 1200x444, তাহলে ইমেজটা এখানে ফিট করবে, যে এখানে ফিট করবে। এবং আমি আপাতত যে ফ্রি স্টক ইমেজগুলো নিয়ে দেখাচ্ছি, যে ফ্রি স্টক ইমেজ, ফ্রি স্টক বলতে যে শাটার স্টকের ইমেজ আছে, শাটার স্টকের ইমেজগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারবেন, এগুলো ফ্রি, ও কোনো প্রবলেম করবে না। তবে আবার ডাউনলোড করে নিয়ে এডিট করেন না, তখন পসিবল না। আমি আপাতত 6টা পিকচার নিচ্ছি, সর্বোচ্চ 6টা পিকচার এখানে সিলেক্ট করা যাবে। আর 6টা পিকচার মানে 6টা অ্যাড, এক একটা পিকচার এক একজনের কাছে এক এক হয়ে যাবে। ওনার কাছে এইটা গেছে, আরেকজনের কাছে আরেকটা যাবে। এখান থেকে এবি টেস্টিং একটা ফ্যাক্টর আছে, কোন ইমেজটা বেশি লাইক আনতেছে, কম করছে, এবং সেই রেজাল্ট আমি দেখাবো। তারপর আমি আপনাদেরকে দেখাবো রিমার্কেটিংটা কিভাবে করে। সিলেক্ট করলাম এটা, এটা সিলেক্ট করি, সিলেক্ট করি। সার্চ করে না হ্যাঁ হ্যাঁ, সার্চ করতে পারেন, এই যে সার্চ বক্স রয়েছে তো। ছয়টা ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এইখানে দেখেন এই যে শো করতেছে আমার অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে শো করবে। এখানে টেক্সট দেওয়া আছে, এই ইমেজটা একটু সাজায় আসি, এই যে দেখেন এখানে ইমেজগুলো শো করতেছে। ক্লিক করলাম, ক্রপ করলাম, জাস্ট ক্রপ করে যেটা আসলে কোন পার্টটা দেখাবে। এইবার এখানে চেক করে দেখি, দেখেন ইমেজগুলো শো করতেছে। এই যে আমার এখানে 6টা ইমেজ আছে, এটা একটা, এটা একটা, এখানে এখানে স্পন্সরড লেখা, পেজের নাম, আর এই যে এখানে কল টু অ্যাকশন বাটন, লাইক বাটন। 6টা ইমেজ এখানে শো করতেছে। আর এইখানে টেক্সটটা অ্যাড করবেন, যে টেক্সটটা খুব বেশি পাওয়ারফুল হবে, কারণ এখানে তো ইমেজটা দেখবে আর এখানে লাইক দেওয়ার জন্য টেক্সটটা সে পড়বে। সো কল টু অ্যাকশন রিলেটেড যেগুলো এখানে অ্যাড করবেন, খুব মানে এঙ্গেজিং একটা সেন্টেন্স এখানে অ্যাড করবেন। টেক্সট কোথায় লিখতে হবে? এই যে এটাই যে এখানে শো করবে, সেটা 90 ক্যারেক্টার মেবি। আচ্ছা, আরেকটা সেকশন এখানে আছে, সেটা হলো শো অ্যাডভান্স অপশন। এই যে ডটার অফ ইফ, এটা হেডলাইনটা এখানে এটা ডিফল্ট ভাবে নাই। আর এই সেকশনটা একটু দেখেন, ল্যান্ডিং ভিউ, আমার অডিয়েন্স অ্যাকচুয়ালি কোথায় যাবে যখন তার ওয়ালে অ্যাডটা শো করবে, সে ক্লিক করলে অ্যাকচুয়ালি কোথায় যাবে, আমার টাইমলাইনে আসবে, ফটো সেকশনে যাবে, নাকি ওই যে আমরা কাস্টম ট্যাব অ্যাড করছিলাম এগুলোতে যাবে। এটা অ্যাকচুয়ালি সবসময় টাইমলাইনটাই রাখা উচিত, ডিফল্ট ভাবে টাইমলাইনই থাকে, কারণ যে লাইক দিবে প্রথমে আপনার টাইমলাইনে আসবে, আর সে পেজটা দেখবে পেজের কি অবস্থা। এই জন্য সবসময় ট্রাই করবেন যাতে এটা থাকে, সিলেক্ট থাকে, যদিও এটা ডিফল্ট ভাবে সবসময় টাইমলাইনই থাকে। আর আরো একটা সেকশন এখানে
আমার অ্যাড ক্যাম্পেইনটা কোথায় কোথায় যাবে। ডেস্কটপ নিউজ ফিডে যাচ্ছে, দেন মোবাইল নিউজ ফিডে যাচ্ছে, আর একটা হলো ডেস্কটপ রাইট কলামে যাচ্ছে। ডেস্কটপ রাইট কলাম কোনটা, যে হাতের ডানে যেটা থাকতেছে। কথা হলো যে ডেস্কটপ রাইট কলাম এটা এখন আর পাওয়ারফুল কোনো ইয়া না, মিডিয়া না। কারণটা কি, আমরা যখন নিজের কথাই চিন্তা করেন, যখন পোস্টগুলো পড়ি আমাদের চোখ শুধু স্ক্রিনের মাঝখানে থাকে, আগে পরে আর যায় না। সো আলটিমেটলি এখানে অ্যাডগুলো যা বসে থাকে কেউ কোনো এনগেজমেন্ট আসে না, তো কস্ট বেশি হয়। তো এটা আসলে এখন বলতে হবে যে খুব ভালো ওয়ার্কআউট হয় না। তারপরেও টেস্ট করে দেখতে পারেন। আমি তিনটাই ছেড়ে দিলাম, পরে আমি টেস্ট করে দেখবো যে $5 খরচ হয়ে গেছে, যদি দেখি এখান থেকে ভালো কিছু আসতেছে না তখন আমি এটা বন্ধ করে দেবো। এখন আপাতত চলুন, এটা চলুন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো ইমেজের একটা ফ্যাক্টর এখানে কাজ করে। আমরা যে ইমেজটা এখানে আপলোড করছি কোনো টেক্সট নাই, তাই না? এখানে কিন্তু কোনো টেক্সট নাই, বাট কোনো একটা ইমেজে যদি টেক্সট থাকে এবং এটাকে বলা হয় আপনার একটা ওদের রুল, এবং ওই ইমেজের টোটাল 100 এর যদি 20% এর উপরে টেক্সট থাকে, মোর দ্যান 20%, তাহলে ওই ইমেজটার জন্য পুরো ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ করবে না। এখন এটা চেক করব কিভাবে যে ইমেজের উপর যে টেক্সট আছে এটা কি মোর দ্যান 20% নাকি লেস দ্যান অথবা ইকুয়াল। এটা ফেসবুকের একটা টুল আছে, ফেসবুকের টুলটা দিয়ে চেক করব। তবে এটা রিসেন্টলি চেঞ্জ আসতেছে, ফেসবুকের রিসেন্টলি একটা আপডেট ছিল গত সপ্তাহে, এটা এখনো মানে সব প্রোফাইলে আসেনি এবং রোলিং ওভার হয়নি, জাস্ট বেটা পজিশনে আছে। আমি তারপরে টুলটা একটু আপনাদের দেখাই যে এই ইমেজটাতে যদি ইমেজ আপনার টেক্সট থাকতো তাহলে সে আমাকে অ্যাকসেপ্ট করতো কি করতো না। ভাই টেক্সটটা কত পার্সেন্ট? এই যে লেস দ্যান 20%, এই যে মানে মোর দ্যান 20% হলো প্রবলেম, তাহলে লেস দ্যান আর ইকুয়াল থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমি এখান থেকে আপনাদের ওই টুলটা বের করে দিই, ফেসবুক গ্রিড টুল। লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা একটু দেখাই কিভাবে কাজ করে এটা অ্যাকচুয়ালি। এই যে দেখেন টুলটাতে যাওয়ার পর এই যেখানে চুজ ফাইল, এখানে আমরা ওই ইমেজটা যে ইমেজটা চেক করব যে এখানে মোর দ্যান 20% টেক্সট আছে অর লেস দ্যান অর ইকুয়াল, আমরা এটা চেক করে দেখব। তো আমি এখান থেকে ফেসবুকের ইমেজটা একটু নিয়ে দেখাই, ফেসবুকেরটাকেই ফেসবুকে ফেলে দিচ্ছি। এখানে দেখেন গ্রিড আকারে আসতেছে এবং এক একটা গ্রিড 4% করে নেয়। তো আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এখানে বলতেছে 4% এর ভিতর টেক্সট আছে। সো যেখানে যেখানে টেক্সট আছে আমি সেগুলোতে ক্লিক করতেছি। ইভেন মোবাইলের ভিতরে দেখেন টেক্সট আছে, এটা কিন্তু টেক্সট হিসেবে ধরে নিলাম। এখন নিচ দিয়েও টেক্সট আছে, এখন এইখানে শো করতেছে কই যে বেসড অন দ্য বক্সেস ইউ হ্যাভ সিলেক্টেড ইউর ইমেজ ইজ কভার্ড বাই 20% টেক্সট, বাট নিচেও তো শো করতেছে, তাই না? এগুলো কি ধরবে কিনা প্রশ্ন থাকে না? অ্যাকচুয়ালি এগুলো ধরবে না, কারণটা কি যে এই যে দেখেন এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, আর ও কি বলতেছে 20%, তার মানে টোটাল 100 এর 20%, সবগুলো অ্যাকুমুলেট করার পর তারপর 20%। সো এইটা আপনারা ইউজ করতে পারবেন, এই ইয়াটা ইউজ করতে পারবেন, এবং এই টুলটার জাস্ট একটা আইডিয়া নিতে পারতেছেন যে আমি যে টেক্সটগুলো ইউজ করছি এই টেক্সট অনুসারে যে গ্রিডগুলো দিচ্ছে, এই গ্রিড কি এটা মোর দ্যান 20% আর ইকুয়াল অর লেস, এটা চেক করে দেখতে পাচ্ছেন। এটা ফেসবুকের নিজস্ব টুলই, দেখেন উপরে ডোমেনটা দেখেন facebook.com। এখানে কি আমি তাহলে এটা চুজ করে সিলেক্ট করে দেব গ্রিডগুলো নাকি? হ্যাঁ, সিলেক্ট করে চেঞ্জ করা যায়। এই যে যেখানে যেখানে টেক্সট আছে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখেন এখানে বলতেছে যে ইওর ইমেজ ইজ কভারড বাই 20% টেক্সট। যেহেতু 20% এটা ইউজ করতে পারবো। এখানে কিছু এক্সট্রা চলে আসতেছে, আমি বলতেছিলাম এগুলো প্রবলেম নাই। প্রবলেমটা কি জন্য? এই যে এখান থেকে তো ফাঁকা আছে, হিসাব করলাম, তাহলে এটা তো ধরা উচিত না। ফেসবুক হলো 20% নেবে, টোটাল ইমেজের 20% টেক্সট যদি মানে মোর দ্যান হয়ে যায় তখন ওই অ্যাড ক্যাম্পেইনটা শো করবে না ওই ইমেজটার জন্য।
সো এখানে এই বিষয়টা মাথায় রাখেন। সো তাহলে টেক্সট কি আমাদের করা উচিত, ফন্ট ছোট করে দেওয়া উচিত? ফন্ট ছোট করে দেওয়া উচিত প্রতিটা। এই টুলটা চেক করে দেবেন যেটা লেস দ্যান 20% আছে কিনা। সো আমাদের এটা কমপ্লিট। আমরা এবার কি করব, এই যে দেখেন এখানে রিভিউ বাটন আছে, প্লেস অর্ডার আছে। যাদের পেমেন্ট সিস্টেম অ্যাড করা নাই তারা প্লেস অর্ডার দিয়েন না, অ্যাকাউন্টটা ব্লক করবে। তাহলে আমরা রিভিউ অর্ডার আপনারা রিভিউ অর্ডার দিয়ে শুধু দেখতে পারবেন, শুধু দেখেন। কিছু টাকা হলো দেন, আমরা দিয়ে দিই। কিভাবে দিতে পারি বলেন তো, সিস্টেম নাই তো। প্রিন্ট বানাইলে হতে পারে। এইখানকার আপনি কি এমপ্লয় বানা দিতে পারি, হ্যাঁ এটা হতে পারে, এটা একটা এমপ্লয় বানা দিতে পারি। এই যে দেখেন এখন ক্যাম্পেইন, আমার ক্যাম্পেইনের নাম এইটা, ক্যাম্পেইন অবজেক্টিভ পেজ লাইকস। আমার অ্যাড সেট নেম হলো এইটা, টার্গেটিং, প্লেসমেন্ট, অটোমেটিক বিড, পেজ লাইক, $5 লাইফ টাইম, তার মানে যে একদিনের জন্য। আর এই যে 6টা ইমেজ। এখন আমরা এটা প্লেস অর্ডার দিলেই আমার ক্যাম্পেইনটা কন্টিনিউ হতে থাকবে। আমরা কেটে দেব। আপনারা কেটে দেন, হ্যাঁ। প্লেস অর্ডার দিলাম, ক্লিক করলাম এটাতে। এদিকে আমরা টাইটেল কাছে নিজের পকেট থেকে আছে। নিজের পকেট থেকেই যায়, 15 সেন্ট 20 সেন্ট এটা প্রত্যেকবারই যায়, সমস্যা নেই, নর্মাল। এইখানে দেখেন আছে কন্টিনিউ। এবার একটু যাই আমার ম্যানেজারে যাই। এখানে দেখেন ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে গেছে, ডটার অফ পেজ লাইকস, ক্যাম্পেইন ডেলিভারি অ্যাক্টিভ। সিলেক্ট করি, ওইটা ছিল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে কি চলতেছে, অ্যাড সেট। অ্যাড সেটের আন্ডারে কি চলতেছে, এখানে 6টা অ্যাড চলতেছে। হয়ে গেল 6টা অ্যাড। কি হলো, একটা অ্যাড কেন? আমি এখানে 6টা ইমেজ সিলেক্ট করছিলাম না, হ্যাঁ 6টা। একটা শো করে কেন? বাকিগুলো মানে 20% রিয়া। না না 6টাই ছিল, আর একটা গেল কই জানি না। হয়তো অ্যাপ্রুভ হওয়ার পরে হ্যাঁ না না, অ্যাপ্রুভ না হলেও এখানে দেখাবে ডেলিভারি। আর এখানে অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ হবে, কারণ এই ইমেজগুলোতে কোনো টেক্সট ছিল না। সো এটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মানে পুরো বিষয়টা ক্লিয়ার এখন। এখানে 6টাই চলে আসবে, আস্তে আস্তে দেখতে হবে প্রবলেম। এই যে এখানে 6টা অ্যাড, এটা অ্যাডের ভিতরে আছে, আমি 6টা ইমেজ দিছিলাম, যেটা এখানে 6টা ইমেজ শো করবে। যেমন এই ক্যাম্পেইনে যাই, আমার এটাতে দেখেন, এটাতে যদি যাই, এখানে আমার 2টা অ্যাড সেট করা আছে। যদি এটাতে যাই, এখানে দেখেন আমার 6টা ইমেজ দেওয়া ছিল। দেখেন একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড সেট, একটাও চলতেছে, ওই একটার আন্ডারে আবার 6টা অ্যাড চলতেছে। মানে আপনাদের রেজাল্টগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, যে আসলে কোনটার জন্য কমন কাটতেছে, কোন ইমেজটা ভালো কাজ করতেছে, যেটা ভালো কাজ করতেছে না সেটা বন্ধ। সো এইখান থেকে এখন টেস্ট করব। আমি যদি এটা বন্ধ করে দিই, এখন এটা বন্ধ হয়ে যাবে, তাহলে সার্চ করবে না। এটা 3 থেকে 4 মিনিটের ভিতর ফেসবুক স্টার্ট করে দেবে, বিভিন্ন ওয়াল করে। এখন যদি বন্ধ করেন তাহলে আপনার ডলার কেটে নেবে না? না, কিছু হবে না, মানে এখন প্রসেস চলতেছে। 3 থেকে 4 মিনিটের ভিতর বিভিন্ন ওয়ালের সার্চ করা স্টার্ট করে দেবে। সার্চ যখন শুরু হয়ে যাবে তখন থেকে আপনার তখন থেকে কাটা শুরু করে দেবে। রাইট। এই যে অডিয়েন্স যেটা যতটুকু দিলাম, যে এতগুলো অডিয়েন্সের কাছে রিচ করবে, সেটা দেখা গেল যে করবো না, বাট একদিন শেষ হয়ে গেল, আমার কি $5 না, কাটবে না, কাটবে না। মানে অতগুলো অডিয়েন্সের কাছে যদি না পৌঁছায় তাহলে যাবে না। তাহলে আরেকটা সেকশন একটু দেখাতে ভুলে গেছি, শিট।
সেটা হলো একটা HTML এর রিচ দেখাইছিল ওরা। আমরা একটা পটেনশিয়াল রিচ দেখাচ্ছিলাম, আর যখন $5 দিলাম তখন একটা রিচ দেখাচ্ছিল যে $5 কত পিপল এক্সট্রা রিচ পাবে। এটা বলতে ভুলে গেছি, আমার আরেকটা ক্যাম্পেইনে দেখাবো এটা। ওইটা দেখাচ্ছে যে আমার সিলেক্ট করছিলাম 32,000 পিপল, বাট যখন $5 দিলাম এটা শো করতেছিল মাত্র 5,000 পিপল। তারপরে ফেসবুক কি করতে পারবে, 3 থেকে 5,000 অথবা 3 থেকে 7,000 পিপলের কাছে রিচ করা যেতে পারবে। আচ্ছা, ওটা আরেকটা ক্যাম্পেইন আমি দেখাবো। তো আমরা জাস্ট একটা করছি না, সেটা হলো ওই 13 থেকে 35, এখনো 3টে অ্যাড সেট করবো আমরা এই একটা ইয়ের ভিতরে, একটা ক্যাম্পেইনের ভিতরে। তো এটা কি করব, ব্রেকের পর করি 3:19 আর এক্সামটা ব্রেকের পরে নিই তাহলে। ঠিক আছে 3:19 তো 3:45 এ এক্সাম স্টার্ট করব, ঠিক আছে?